নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স রিজনিং লেকচার নাম্বার 6 আলফা নিউমেরিক সিরিজ দিয়ে আমরা স্টার্ট করব আজকে। ওকে, তো স্টার্ট করছি আমাদের রিজনিং এর আজকের ক্লাস। তো প্রথমে আলফা নিউমেরিক সিরিজ সম্বন্ধে আমাদেরকে একটুখানি বুঝতে হবে যে আলফা নিউমেরিক সিরিজ জিনিসটা কি হয় অ্যাকচুয়ালি, এবং আমরা এখানে কি করব, কিরকম টাইপের কোশ্চেন্স আমরা ফেস করব, কিরকম জাতীয় কনসেপ্টস আমরা এখানে ডিসকাস করব, সেগুলো আমরা একটু দেখে নেব শুরুতে। ওকে, তো দেখো, কিছু বেসিক কনসেপ্ট যেটা আমরা আজকে স্টার্ট করছি। দেখো, আম, কিছু কোড ওয়ার্ডস, মানে কোড ওয়ার্ডস, আই মিন কিছু কিওয়ার্ডস তোমাদেরকে বুঝতে হবে। যেমন দেখো, একটা সহজ কিওয়ার্ড, সেটা হচ্ছে দুটো সহজ কিওয়ার্ড অ্যাকচুয়ালি, একটা হচ্ছে তোমার প্রিসিডস, একটা হচ্ছে তোমার ফলোজ। দেখো, প্রিসিডস মানে হচ্ছে যখন আমরা কোনো প্রিসিডস শব্দটা মানে হচ্ছে, প্রিসিডস মানে হচ্ছে আগে, প্রিসিডস মানে হচ্ছে আগে, আর ফলোজ মানে হচ্ছে পরে, এরকম করে তোমরা ব্যাপারটাকে ধরতে পারো। এবার লেখার এবং বলার ধরন আছে। দেখো, এইখানে যে সিরিজটা আমি মেনশন করেছি, আগে এ আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে, মানে লেফট টু রাইট এই ডাইরেকশনে যদি আমি ফলো করি, তাহলে আগে এ আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে। তো এইখানে যদি বলতে হয়, আমি বলবো এ প্রিসিডস বি, তার মানে এ হচ্ছে বি এর আগে আছে। আচ্ছা, সি ফলোজ বি, তার মানে সি কি করছে, সি হচ্ছে বি কে ফলো করছে, অর্থাৎ সি বি এর পরে আছে। এটা হচ্ছে জাস্ট বেসিক মানে। তো এবার আমি যদি অনুরূপে যদি বলতে চাই, দেখো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যদি বলতে চাই, তাহলে বি ড্যাশ সি এরকম বলছি, তাহলে কি হবে, বি কি হচ্ছে, বি তোমার সি এর আগে আছে, তাহলে আমাকে এখানে বলতে হবে যে বি প্রেসিডস সি। ওকে, বি প্রেসিডস সি, এটা আমাকে বলতে হবে। আচ্ছা, অনুরূপে আমি যদি বলি যে বি ড্যাশ এ, তাহলে কি বলতে হবে, বি হচ্ছে আমার এর পরে আছে, অর্থাৎ বি কি করছে, এ কে ফলো করছে, বি এ কে ফলো করছে, অর্থাৎ বি ফলোজ এ। ওকে, বি ফলোজ এ। বোঝা গেল ব্যাপারটা? প্রথমে যে পার্সন থাকবে বা প্রথম যে এলিমেন্ট থাকবে, তার পরিপ্রেক্ষিতে প্রিসিডস এন্ড ফলোজ এগুলো আমরা ডিটারমাইন করব বা বলবো। ওকে, তো এটা একটা বেসিক ব্যাপার গেল। আচ্ছা, এরপরে কিছু ব্যাপার থাকে যেরকম হচ্ছে র্যাঙ্কিং বেস। ধরো, আমাদের যে টোটাল অ্যালফাবেটস, ইংলিশ অ্যালফাবেটস যদি বলি, টোটাল ইংলিশ অ্যালফাবেটস আছে কত, টোটাল আমার 26 অ্যালফাবেটস আছে, 26। ওকে, 26। আর যদি আমি যদি এ কে যদি আমি ধরি 0 অবস্থায়, বি কে যদি ধরি আমি 1, সি কে যদি আমি ধরি 2, তাহলে এরকম করতে করতে যখন আমি জেড অব্দি পৌঁছবো, তখন এটা দাঁড়াবে 27। ওকে, তো এটা একটা সিকোয়েন্স আমরা আলোচনা করে থাকি। ফাইন। আচ্ছা, এবার আমরা সরাসরি আমরা কোয়েশ্চেন্স এর মধ্যেই চলে আসবো, কারণ এখানে as such ডিসকাস করার মতন আর আলাদা কিছু নেই। আমার মনে হয় যে বাকি জিনিসগুলো কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আলোচনা করলে বেশি ভালো বোঝা যাবে। দেখো, এক্স্যাক্টলি তোমরা যে ফরম্যাটটা এখানে দেখতে পাচ্ছ, এরকম ভাবেই হচ্ছে এক্সামে কোশ্চেন আসে। আলফা নিউমেরিক সিরিজ বেসড চ্যাপ্টার থেকে এরকম ভাবে কোশ্চেন আসে। এবার আলফা নিউমেরিক বলার অর্থ কি? আলফা নিউমেরিক বলার অর্থ, আলফা অর্থ হচ্ছে অ্যালফাবেটস, নিউমেরিক মানে হচ্ছে তোমার নিউমেরিক্যাল যে নাম্বারস এন্ড সিম্বলস এগুলো। দেখো, এখানে অ্যালফাবেটসও আছে, নাম্বারসও আছে, সিম্বলসও আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে এরকম টাইপের একটা সিরিজ তোমার বানানো থাকবে। ওকে, এইটা হচ্ছে আমার সেই সিরিজ। এই সিরিজটাকে আমরা, এটা এটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, এবং এই সিরিজটার উপর বেস করে এরকম 1 2 3 4 5 এরকম মোটামুটি 5টা মতন কোশ্চেন তুমি এক্সামে দেখতে পাবো। প্রায় 5টা কোশ্চেন তোমার এখানে এক্সামে থাকবেই। ওকে, সহজ সহজ কোশ্চেন থাকে, এমন কোনো ডিফিকাল্ট না। এবার কোশ্চেনে আমাকে যেরকম ইনস্ট্রাকশন বলেছে, আমাকে শুধু সেভাবে করতে হবে। দেখো কি করে করব। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে, হাউ মেনি সিম্বলস আর দেয়ার হুইচ ইজ ইমিডিয়েটলি ফলোড বাই আ নাম্বার অ্যান্ড অলসো ইমিডিয়েটলি প্রেসিডেড বাই আ কনসোনেন্ট। ভালো করে বুঝো, সিম্বলস অর্থাৎ কি, এই যে সিম্বলস, আমি এরকম করে লিখলাম ছোট করে সিম্বলস, এরকম সিম্বলস, যে কোনো একটা সিম্বল থাকবে, সিম্বলস হুইচ ইজ ইমিডিয়েটলি ফলোড বাই এ নাম্বার। দেখো, ফলোড, তো সিম্বলস আর ফলোড বাই এ নাম্বার। ওকে, ভালো করে বুঝবো, সিম্বলস ফলোড বাই এ নাম্বার, ভালো করে বুঝবে মানেটা। অর্থাৎ সিম্বলস আর ফলোড মানে সিম্বলকে ফলো করছে, নাকি সিম্বল নিজে ফলো করছে। ওকে, সিম্বলস আর ফলোড, তার মানে সিম্বল কে ফলো করছে, কে, একটা নাম্বার ফলো করছে, এটা নাম্বার। তাহলে কি, সিম্বলের পরে আর বলেছে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে হচ্ছে জাস্ট একদম পাশাপাশি থাকবে, এই জাস্ট পাশাপাশি, তাহলে সিম্বল, এরকম একটা স্ল্যাশ দিয়ে লিখবো একটা নাম্বার, অর্থাৎ সিম্বলের পরে তোমার একটা নাম্বার থাকবে, ভালো কথা। এবং আরেকটা কি বলেছে, দেখো আরেকটা বলেছে,
অ্যান্ড অলসো ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আ কনসোনেন্ট, প্রিসিডেড বাই আ কনসোনেন্ট, তার মানে কি কনসোনেন্টটা হচ্ছে সিম্বলের আগে থাকবে। এই যে কনসোনেন্টটা আমি ছোট করে লিখছি, কনসোনেন্টটা হচ্ছে সিম্বলের আগে থাকবে আর জাস্ট আগে থাকবে, অর্থাৎ এরকম পরপর থাকবে, আগে কনসোনেন্ট একটা, তারপর একটা সিম্বল একটা, তারপর একটা নাম্বার, এইরকম ঘটনা ঘটতে হবে। এবং এই সিরিজের মধ্যে এই ঘটনা মোট কবার ঘটেছে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আর কি ফাইন্ড আউট করতে হবে? হাউ মেনি সিম্বলস আর দেয়ার, তাহলে এরকম এরকম কতগুলো সিম্বলস আমাকে খুঁজে বার করতে হবে, এই সিম্বলস গুলোকে কাউন্ট করতে হবে, যার ইমিডিয়েটলি আগে একটা কনসোনেন্ট আছে, যার ইমিডিয়েটলি পরে একটা নাম্বার আছে। অর্থাৎ এত বড় যে স্টেটমেন্টটা আমাকে এখানে বলেছে, তার থেকে আমি ছোট্ট করে এই কোডেড ফর্মে আমি এটাকে নোট করে নিলাম। আমাকে এক্সামেও কিন্তু এরকমই করে নিতে হবে, ছোট্ট ফরম্যাটে আমাকে নোট করে নিতে হবে। তো আমি যদি তোমাকে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের যদি দেখাই যে কিভাবে আমরা এই নোটিংটা করব, তাহলে করে তোমাদের বুঝতে আশা করছি আর সুবিধা হবে। সেটা হচ্ছে কিরকম দেখে নাও। দেখো, আমাকে সিম্বলস কাউন্ট করতে হবে, রাইট? তাহলে আমি এখানে লিখলাম সিম্বলস, SYM, সিম্বলস, এবং সিম্বলটাকে আমি গোল করে মার্কিং করলাম। কেন? সিম্বলটা আমার হচ্ছে মেন টার্গেট। সিম্বলস আর ইমিডিয়েটলি ফলোড বাই নাম্বার, ইমিডিয়েটলি ফলোড, এবার ইমিডিয়েটলি মানে যে কারণে হচ্ছে আমি কি করলাম, একটা স্ল্যাশ দিলাম। ইমিডিয়েটলি মানে একটা স্ল্যাশ দিলাম যে হ্যাঁ একদম এর পরেই আছে, অর্থাৎ এর নেইবার। ইমিডিয়েটলি ফলোড বাই নাম্বার, নাম্বার বলতে এনো, আমি জাস্ট লিখে দিলাম নাম্বার, ভালো কথা। অ্যান্ড অলসো ইমিডিয়েটলি প্রেসিডেড বাই কনসোনেন্ট, আবার ইমিডিয়েটলি বলেছে, ওর একদম কাছাকাছি থাকবে, তাই আর একটা স্ল্যাশ দিলাম, প্রেসিডেড বাই কনসোনেন্ট, আমি এখানে CON এরকম ছোট করে লিখে দিলাম কনসোনেন্ট, বুঝে যাবো। আচ্ছা, এবার দেখো, এবার একটা দারুণ টিপ তোমাদেরকে দিতে চলেছি, এটা তোমরা নোট করতে পারো ছোট করে। যেটা হচ্ছে যে আলফা নিউমেরিক সিরিজে সব থেকে বেশি সংখ্যায় থাকে হচ্ছে তোমার কি, সব থেকে বেশি সংখ্যায় থাকে তোমার হচ্ছে আগে লেটার্স, এখানে তলায় লিখছি আমি জিনিসটা, সব থেকে বেশি সংখ্যায় থাকে লেটার্স, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার নাম্বারস, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার সিম্বলস। ওকে, সব থেকে কম সংখ্যায় থাকে হচ্ছে সিম্বলস, এবং সিম্বলসকে টার্গেট করাটা ইজি। সিম্বলসকে টার্গেট করে তুমি যদি কোনো কিছু ফাইন্ড আউট করতে চাও, তাহলে সেটা অনেক বেশি ইজি হবে সিম্বলসের পার্সপেক্টিভ থেকে, কেন সিম্বল গুলোকে ফাইন্ড আউট করা ইজি হয়। এবার দেখো সেম একই ঘটনা, কনসোনেন্ট, সিম্বল, নাম্বার পরপর থাকবে। তো আমি যদি এরকম করে খুঁজতে চাই, দেখো আমি যদি কনসোনেন্ট গুলোকে টার্গেট করি কতটা অসুবিধা হবে। কনসোনেন্ট কটা আছে দেখো, এম একটা কনসোনেন্ট, এখানে আবার দেখো জে একটা কনসোনেন্ট, আবার দেখো বি একটা কনসোনেন্ট, R Q D অনেক কনসোনেন্ট আছে। এই কনসোনেন্ট দিয়ে টার্গেট করতে গেলে আমার সময়টা বেশি নষ্ট হবে। নাম্বারস দিয়ে যদি খুঁজতে যাই, যে নাম্বার তার আগে সিম্বল তার আগে কনসোনেন্ট, তাহলে নাম্বার খোঁজো, দেখো এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, এখানে নাম্বার, এই নাম্বার, এই নাম্বার, এই নাম্বার, অনেক নাম্বারস আছে। কিন্তু আমি যদি এই সিম্বলটাকে টার্গেট করি না, ফাইন্ড আউট করাটা অনেক ইজি হয়ে যাবে। আর শুধুমাত্র এটা এই প্রবলেমের জন্য বলছি না কিন্তু, যে যেহেতু এই প্রবলেমে সিম্বলস এর কথা জিজ্ঞেস করেছে তার জন্য না, এটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই এই সিকোয়েন্সটা ফলো করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, এবার দেখো কি করে করবো জিনিসটা। সিম্বল, তো আমি যেকোনো একটা সিম্বলকে ধরবো, আমি দেখে নেবো তার আগে একটা কনসোনেন্ট আছে নাকি, তার পরে একটা নাম্বার আছে নাকি, দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে পরে আমি ওটাকে কাউন্ট করবো, একটা কন্ডিশন হিসেবে কাউন্ট করবো। ওকে, দেখো, তাহলে প্রথম একটা সিম্বল পেয়েছি, এখানে দেখো একটা স্টার, এই সিরিজে প্রথম সিম্বল পেয়েছি স্টার, তাহলে স্টারের আগে আমার একটা কনসোনেন্ট থাকা উচিত, কিন্তু স্টারের আগে 6 একটা নাম্বার চলেছে, তাই এটা আমার দরকার নেই, এটা আমার হলো না। নেক্সট সিম্বল দেখো রয়েছে ডলার। ওকে, তো ডলারের আগে কনসোনেন্ট নেই, একটা নাম্বার আছে, কাউন্ট করবো না। নেক্সট হচ্ছে তোমার হ্যাশ, এই দেখো এই সিম্বলটা ভালো করে খেয়াল করো, হ্যাশ, হ্যাশের আগে কি আসছে, জে, যেটা কি একটা কনসোনেন্ট, তাহলে সিম্বলের আগে কনসোনেন্ট পেলাম, তাহলে সিম্বলের পরে এবার চেক করবো নাম্বার আছে নাকি, দেখো সিম্বলের পরে আবার কিন্তু নাম্বার পেলাম, অর্থাৎ এইটা কিন্তু একটা আমার কেস হয়ে গেল। তাহলে এখানে আমি একটা জাস্ট একটা রাইট মার্ক দিয়ে আমি একটা কাউন্ট করে রাখবো যে হ্যাঁ একটা পেয়ে গেছি কেস। নেক্সট সিম্বল খুঁজবো, নেক্সট সিম্বল কোথায় আছে? দেখো আগে পিছে কোনো সিম্বল এখানে নেই, আবার একটা সিম্বল পাওয়া গেছে এখানে একটা, ঠিক আছে? এবার এই সিম্বলটা দেখো আগে কি হচ্ছে, একটা ভাওয়েল চলে এসছে, ভাওয়েল, লেটার তো আছে কিন্তু ভাওয়েল চলে এসছে, আমার চাই কি, আমার চাই হচ্ছে কনসোনেন্ট, তাহলে এরকম একটাই কেস পাওয়া গেল, হ্যাঁ কি না? তাহলে এরকম কটা কেস হবে, এরকম ওয়ান, অনলি ওয়ান, একটা কেসই পাওয়া গেল, এই অ্যান্সারটা ওয়ান। বোঝা গেল কি করে করতে হচ্ছে জিনিসটা? ঠিক এরকম ভাবেই কিন্তু এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করা থাকবে। আমরা ভেরিয়াস টাইপ অফ ফ্রেমিং আমি এখানে ইন্ট্রোডিউস করেছি, আজকের সেশনেই তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো তোমাদের একটা ভালো ওভারভিউ, ভালো একটা আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এরকম টাইপের একটা কোয়েশ্চেন হতে পারে। আরেকটা এরকম টাইপের কোয়েশ্চেন, পুরোপুরি কোয়েশ্চেন গুলোর মধ্যে ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী তোমাকে স্মার্টলি ওগুলোকে সলভ করতে হবে, স্মার্টলি। যেমন ইনস্ট্রাকশন বলা আছে, তুমি যদি সেটাকে ফলো করে একদম তোতা পাখির মতন সলভ করতে লেগে যাও, তুমিও পারবে, আমিও পারবো, সবাই পারবে। তাহলে করে হোয়াট ইজ দ্য স্পেশালিটি? তোমাকে কেন অ্যাজ এ ব্যাংকার তোমাকে IBPS অ্যাপয়েন্ট করবে, SBI অ্যাপয়েন্ট করবে, কেন অ্যাপয়েন্ট করবে? তোমার মধ্যে কিছু স্পেশালিটি থাকতে হবে। তো সেইটার জন্যই হচ্ছে সেই স্পেশালিটিটাই আমরা শিখবো, যেটা হচ্ছে আমরা মানে মানে একটা সেন্সিবল ওয়েতে জিনিসটাকে আমরা অ্যাপ্রোচ করব।
ওকে, জাস্ট এ মিনিট। তো কন্টিনিউ করি এই জায়গাটা আবার। যে দেখো নেক্সট কোশ্চেনটা বলেছে ইফ অল দ্য ভাওয়েলস আর রিমুভ, দেখো কি বলেছে, অল ভাওয়েলস আর রিমুভ দেন উইচ উইল বি সেভেন্থ এলিমেন্ট ফ্রম দ্য রাইট হ্যান্ড। ভালো করে বুঝবো, রাইট সাইড থেকে আমাকে সেভেন্থ এলিমেন্ট খুঁজে বার করতে হবে যখন সমস্ত ভাওয়েলকে আমি কি করে দেবো, রিমুভ করে দেবো। ওকে, উইদাউট দ্য ভাওয়েলস। ওকে, তো দেখো এই ধরনের কোশ্চেন করার তাহলে তুমি এখন কি করবে, একটা তোমার সাধারণ বুদ্ধিতে এখানেই হচ্ছে, দেখো আমি যে কথাটা এখনই বললাম তার আমি একদম প্রপার এক্সাম্পল তোমাকে দিচ্ছি। তুমি যদি এখন মনে করো যে ওকে ফাইন, চলো নো প্রবলেম, আমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছে আমি সেই ইনস্ট্রাকশনটা ফলো করছি, আমি ভাওয়েলস গুলোকে অতি সহজে রিমুভ করে দিচ্ছি, তারপর আমি কাউন্ট করব যে প্রথমে ভাওয়েল গুলোকে রিমুভ করে আমি পুরো সিরিজটাকে লিখি, তারপর আমি রাইট সাইড থেকে সেভেন্থ এলিমেন্টটা কাউন্ট করি। নিশ্চয়ই মাথাতে অনেকের, যারা একদম বিগিনার্স, যারা একদম নতুন এই ক্লাসটা দেখছো, যারা একদম নতুন শুরু করেছো প্রস্তুতি, তাদের মাথাতে এটা হতে পারে স্বাভাবিক বুদ্ধিতে। কিন্তু না, আমরা এই কাজটা করব না। এটা একটা কমন সেন্স। আমরা একটা কাজ করি না কেন, যে রাইট সাইড থেকে আমি গুনতে শুরু করি আর ভাওয়েল গুলোকে স্কিপ করতে থাকি। দিয়ে এরকম করে ভাওয়েল গুলোকে শুধু স্কিপ করে আমি ১, ২, ৩, ৪, ৫ করে ৭ টা এলিমেন্ট গুনি। দেখি কোনটা 7th এলিমেন্ট হচ্ছে রাইট সাইড থেকে উইথআউট দ্য ভাওয়েলস, কারণ আমাকে আল্টিমেটলি ভাওয়েল গুলোকে রিমুভ করতে হবে। তো দেখো আমি যদি সেই অ্যাপ্রোচটা কাজে লাগাই, তো রাইট সাইড মানে এদিকে কাউন্ট করছি, দেখো এটা কি হচ্ছে, এটা কনসোনেন্ট, কাউন্ট করব 1, এটা একটা ভাওয়েল, কাউন্ট করব না। 2, 3, সিম্বল কাউন্ট করা যেতে পারে 4, এটা একটা ভাওয়েল, কাউন্ট করব না। 5, 6, 7, তাহলে ডি, এইটা হচ্ছে আমার আমার হয়ে গেল সেভেন্থ এলিমেন্ট। কোনটা সেভেন্থ এলিমেন্ট পেলাম, আমি এখান থেকে ডি পেলাম, হচ্ছে আমি আমার সেভেন্থ এলিমেন্ট। ওকে, কি করলাম, কিচ্ছু করলাম না, ভাওয়েলস রিমুভ করতে বলেছে, ভাওয়েলসকে রিমুভ করলাম, আর রাইট সাইড থেকে সেভেন্থ এলিমেন্ট কাউন্ট করতে বলেছে, সেটাই করলাম। শুধু রাইট সাইড থেকে কাউন্ট করার সময় ভাওয়েল গুলোকে আমি কাউন্ট করলাম না, কারণ ভাওয়েল রিমুভ করে দিলে এগুলো এমনিতেও ওই জায়গাতে থাকবে না। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে ডি হবে অ্যান্সার। এবার হ্যাঁ, অনেকেই সিম্বলটা নিয়ে কনফিউজড হতে পারে। সিম্বলকে নিয়ে আমাকে যখন কিছু বলেনি, আমি সিম্বলকে কোনো ডিস্টার্ব করব না, যেমন আছে সিরিজের মধ্যে আমি ওকে তেমন রেখে দেবো, সিম্পল, কোনো ঝামেলা করব না। ওকে, আচ্ছা, দেখো নেক্সট হচ্ছে থার্ড কোশ্চেন, দেখো বলেছে ইফ অল দ্য ভাওয়েলস এন্ড সিম্বলস আর রিমুভড। খুব ভালো কোশ্চেন। দেখো এখানে ভাওয়েল গুলোকেও আমি বাদ দেবো, এখানে আমি সিম্বলস গুলোকেও এবারে বাদ দেবো। দেখো সিম্বলের ইনস্ট্রাকশন পেয়ে গেছি, তাহলে এবার কাজ করবো, দেন ফাইন্ড দ্য 13th এলিমেন্ট ফ্রম দ্য লেফট সাইড। ওকে, এবার লেফট সাইড বলেছে এবং 13th এলিমেন্ট বলেছে, খুব ভালো কথা, আমি এখান থেকে ফাইন্ড আউট করে নিচ্ছি। লেফট সাইড থেকে কাউন্ট করব 13টা এলিমেন্ট, দিয়ে ভাওয়েলস কাউন্ট করব না, সিম্বলস কাউন্ট করব না, দ্যাটস ইট, হয়ে গেল, সুন্দর। তাহলে কাউন্ট করি চলো, ভাওয়েল আর সিম্বলকে বাদ দিয়ে কাউন্ট করব খুব সাবধানে। দেখো এটা কি, এটা একটা কনসোনেন্ট, কাউন্ট করবে 1, এটা নাম্বারসকে নিয়ে কোনো ইনফরমেশন আবার পাইনি, তাই নাম্বারসকে আমি কোনো ডিস্টার্ব করব না। 2, এটা একটা সিম্বল চলে আসছে, কাউন্ট করব না, 1, 2। আচ্ছা, 3, এখানে ভাওয়েল কাউন্ট করব না। 4, 5, 6, ও সরি, জাস্ট মিনিট, আমি তো সিম্বলস কাউন্ট করছি না, সিম্বলসটাকে এখানে সিম্বলটাকে আমি কাউন্ট করে ফেলছি, সরি সরি, ভাওয়েল আর সিম্বল গুলোকে রিমুভ করছি, রাইট? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 and 13, এই যে এইটা আমার হচ্ছে 13th এলিমেন্ট। এইটা আমার 13th এলিমেন্ট হিসেবে এখানে আমার কাউন্ট করছি, এইচ হবে আমার রাইট অ্যান্সার। এখানে আমার এইচ হবে রাইট অ্যান্সার। কি করলাম, 13th এলিমেন্ট ফ্রম দ্য লেফট সাইড কাউন্ট করলাম উইদাউট দ্য ভাওয়েলস এন্ড সিম্বলস। এখানে কাউন্ট করতে গিয়ে দেখো 1, 2 সিম্বল পেলাম, এখানে বাদ দিলাম। 3, এখানে সিম্বল পেলাম, বাদ দিলাম। 4, এখানে সিম্বল পেলাম, বাদ দিলাম। 5, এখানে সিম্বল পেলাম, বাদ দিলাম। 6, 7, 8 ঠিক ছিল, এখানে ভাওয়েল পেলাম, বাদ দিলাম। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 হলো। আচ্ছা, 9, 10, 11 ঠিক ছিল, 12 ঠিক আছে, 13 ঠিক আছে। এটা এইচ অবধি আমি এখানে পেয়ে গেলাম, আমি আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা আমি কি করতে চাইছি? ব্যাপারটা কিন্তু এমন কিছু জটিল নয়, আর এমন কিছু কিন্তু ক্রিটিক্যালও নয় যে জিনিসটা আমি এখানে আলোচনা করছি। ওকে, একটু একটু আমি অ্যান্সারটা চেক করে নিই। ওকে,
vowels and symbols are removed. এক মিনিট, আমি এটা না একটু ভালো করে আমি একটু ইরেজ করে নিই। আমি সবটাই ইরেজ করে দিচ্ছি আপাতত। এটা পরিষ্কার করা দরকার, নাহলে করে ভালো বোঝা যাচ্ছে না। দেখো বলেছে vowels and symbols are removed 13th element from the left side. ওকে, আচ্ছা 1 2, আচ্ছা 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ 13, এটা এইচই তো অ্যান্সার হওয়া উচিত। 13th এলিমেন্ট ফ্রম দ্য লেফট হ্যান্ড, এটা তো এইচই অ্যান্সার হওয়া উচিত অবভিয়াসলি। তোমরা একবার দেখবে তো এই জায়গাটা, যদি কোনো এটা যদি কোনো ভুল হয়ে থাকে, তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে, তোমরা প্লিজ আমাকে একটুখানি কমেন্টে নক করে জানিও। আমার একটু ডাউট হচ্ছে জায়গাটাতে, কিন্তু আমার তো দেখতে পাচ্ছি না কিছু, কারণ অ্যাজ সাচ এখানে তো শুধুমাত্র সিম্বলস আর ভাওয়েলস বলতে এই দুটো মাত্র জায়গা আছে। মেবি আমার কাছে অ্যান্সার কপিতে হয়তো অ্যান্সার ভুল দেওয়া আছে এখানে। এখানে এটার সিম্বল বাদ যাচ্ছে, এখানে এই একটা ভাওয়েল বাদ যাচ্ছে, এখানে এটা সিম্বল বাদ যাচ্ছে, এটা সিম্বল বাদ যাচ্ছে, এখানে নেক্সট এই ভাওয়েলটা বাদ যাচ্ছে। আর তো কোনো প্রবলেম নেই, ব্যাস কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13, সিম্পল। 13th এলিমেন্ট ফ্রম দ্য লেফট সাইড। আর কিছু বলেন না, এটার এইচই অ্যান্সার হবে, এটার এইচই অ্যান্সার হবে। ওকে, তো দেখতে পেলে দুরকম টাইপের এখানে কোয়েশ্চেন আমরা ফ্রেম করলাম, একবার ভাওয়েলকে রিমুভ করলাম, একবার ভাওয়েল আর সিম্বল দুটোকেই রিমুভ করলাম। তো এরকম টাইপের ফ্রেমিং হয়ে থাকে। নেক্সট আমরা আরেকটা সিরিজ, নতুন সিরিজ দেখবো, যেখানে মোটামুটি এরকম টাইপের কিছু কোয়েশ্চেন্স আছে, একটু অন্যরকম। দেখো এখানে বলেছে হাউ মেনি নাম্বারস আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ নাম্বার। আচ্ছা, তাহলে আবার সে আগের মতন করে ছক করবো, নাম্বারকে টার্গেট করছি। ওকে, তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাকে কোয়েশ্চেন করেছে, এই নাম্বারটা প্রিসিডেড বাই, ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার, ইমিডিয়েটলি। তাহলে ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার মানে এর আগেও একটা নাম্বার থাকবে, অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই এ লেটার। ইমিডিয়েটলি ফলোড বাই লেটার মানে এর পরে হচ্ছে একটা লেটার থাকবে। অর্থাৎ হাউ মেনি নাম্বারস ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার মানে এই নাম্বারটা আগে একটা নাম্বার থাকবে, অ্যান্ড এই নাম্বারটাই ফলোড বাই এ লেটার। ফলোড বাই এ লেটার মানে লেটারটা ওর পিছনে থাকছে, লেটারটা নাম্বারটাকে ফলো করছে। যে তোমাকে ফলো করে সে কি করবে, সে তোমার পেছনে থাকবে, আর যে প্রিসিড করে সে তোমার আগে থাকবে। এটাই সিস্টেম। ওকে, এবার মাঝখানের নাম্বারটাকে গোল করেছি কেন, কারণ এটার বেসিসে আমি কাউন্টিং করব, এটাই আমার অ্যান্সার দেবে। ওকে, তাহলে আমাকে দেখতে হবে বেসিক্যালি কন্ডিশন কিরকম, পরপর দুটো নাম্বার এবং লেটার আছে। দেখো আমি যে আবার কি বলেছিলাম, যে প্রায়োরিটি লিস্টে আমি যদি লেটারকে যদি আগে রাখতে চাই, এই লেটারকে যদি আগে রাখতে চাই, তাহলে করে কিন্তু আমার প্রায়োরিটিটা ঠিক হবে না। আগে আমার প্রায়োরিটি হওয়া উচিত সিম্বল, তারপরে হওয়া উচিত নাম্বার, তারপরে হওয়া উচিত লেটার। তো এখানে দেখো সিম্বলের তো ফাংশন কিছু নেই, একটা মাত্র শুধুমাত্র লেটারের ফাংশন আছে, আর দুটো নাম্বার আছে। তো সেক্ষেত্রে আমি নাম্বারস গুলোকে দেখবো, আমি দেখবো পরপর দুটো নাম্বার কোথায় রিপিট হয়েছে। এগুলো ফাইন্ড আউট করা, এই প্যাটার্ন গুলো ফাইন্ড আউট করা ভেরি ইজি। হ্যাঁ, এগুলো ফাইন্ড আউট করা ভেরি ইজি। আমি দেখে নেবো পরপর যে পরপর দুটো নাম্বার কোথায় রিপিট হয়েছে, এবং তারপরে দেখবো দুটো নাম্বারের পর কোনো একটা লেটার আছে নাকি। সেই লেটারটা, এবার লেটার যখন বলেছে, ভাওয়েল কনসোনেন্ট যা খুশি হোক, আমি কিছু দেখবো না। দেখি, দেখো পরপর দুটো নাম্বার যদি ভালো করে খুঁজতে খুঁজতে আসি, দেখো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না অ্যাজ সাচ। 1U99, এই দেখো পেয়ে গেছি 7 8। এই দেখো পরপর দুটো নাম্বার এখানে পেয়েছি, একটাই জায়গায় পেলাম 7 8। আর তারপরে কি চাই, আমার লেটার চাই। দেখো তারপরে একটা লেটারও পেয়ে গেছি, তাহলে এই যে 7 8 Q, এই যে কম্বিনেশনটা, এইটা আমার একটা পেয়ে গেলাম, সেট হয়ে গেল একটা। বাকি দেখো R6 দিয়ে তো সিরিজ শেষ হয়ে গেছে, তাহলে এখানে অনলি ওয়ান, কেবলমাত্র একটাই আমি এরকম কেস দেখতে পেলাম, যেখানে কি করছে, নাম্বারের আগেও নাম্বার আছে এবং নাম্বারের পরে একটা লেটার আছে, মানে পরপর দুটো নাম্বার এবং একটা লেটার, এরকম করে আমরা ব্যাপারটা খেয়াল করবো। ওকে, এবার তুমি যদি এখানে এই অ্যাপ্রোচটা না লাগিয়ে তুমি যদি দেখতে চাও যে আচ্ছা একটা নাম্বার আমাকে দেখতে হবে, প্রথমে একটা তুমি নাম্বারকে খুঁজছো এবং দেখছো তার আগে নাম্বার আছে নাকি, আচ্ছা হ্যাঁ এরকম একটা নাম্বার পেয়েছি, তারপর আবার দেখছো ওই নাম্বারটার পিছনে লেটার আছে নাকি। বা উল্টোটা, প্রথমে তুমি নাম্বার খুঁজছো, আচ্ছা এই যে একটা নাম্বার, তার পিছনে লেটার আছে, তারপর কি যেন বলেছে, আচ্ছা নাম্বারের আগে আর একটা নাম্বার থাকবে, আচ্ছা এই নাম্বারের আগে তো আর একটা নাম্বার নেই, ও তাহলে এটা হবে না। আচ্ছা নেক্সট কোথায় আছে, আচ্ছা এখানে নাম্বার আছে, নাম্বারের পিছনে লেটার আছে, কিন্তু নাম্বারের আগে তো নাম্বার নেই। এরকম করে তুমি যদি করতে চাও, তাহলে করে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। তোমাকে আগে এই ইনফরমেশনটা থেকে একটা এরকম ছোট একটা তোমাকে মানে শ্রিঙ্ক করে নিতে হবে জিনিসটাকে, যাতে করে তুমি তোমার মতন করে ওটাকে ইউজ করতে পারো। আচ্ছা নেক্সট বলেছে, দেখো ইফ অল দি কনসোনেন্টস আর চেঞ্জড। দেখো এতক্ষণ কি ছিল, রিমুভ করে দিচ্ছিলাম, ব্যাপারটা সহজ হয়েছিল। এখানে একটু কমপ্লিকেট করেছে, কনসোনেন্টস আর চেঞ্জ টু দ্য নেক্সট লেটার ইন অ্যালফাবেটিক্যাল সিরিজ। মানে নেক্সট লেটার বলতে, ধরো তোমার কনসোনেন্ট কি, ধরো বি আছে, তাহলে বি এর নেক্সট লেটার সি, মানে বি থাকলে এটা সি হয়ে যাবে, সি যেখানে আছে সেটা ডি হয়ে যাবে, এফ যেখানে আছে সেটা তোমার জি হয়ে যাবে, ভাইস ভার্সা। এরকম করে তোমার জিনিসগুলো হতে থাকবে। ওকে, জাস্ট এ মিনিট।
তো অটোমেটিক এরকম করে তোমার এগুলো হতে থাকবে। তো বলেছে যদি এরকম করা হয় তাহলে হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার? ওকে, হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার? তো ভাওয়েলস খুঁজতে বলেছে। দেখো, ভালো করে বুঝবো। এই কোয়েশ্চেনটা করার একটা খুব সুন্দর অ্যাপ্রোচ আছে। দেখো, আমার অলরেডি নাম্বার সিরিজের মধ্যে এই যে মানে অ্যালফানিউমেরিক সিরিজের মধ্যে আমার অলরেডি যে ভাওয়েলস গুলো আছে সেগুলো সম্বন্ধে কি কিছু চেঞ্জ করার কথা বলা হয়েছে? ভালো করে দেখো তো। সেগুলোর সম্বন্ধে কিন্তু চেঞ্জ করার কোন রকম কথা আমাকে উল্লেখ করেনি। কিচ্ছু উল্লেখ করেনি। কারণ আমাকে বলেছে শুধুমাত্র কনসোনেন্টস গুলোকে আমি নেক্সট লেটারে চেঞ্জ করব। ভালো কথা, তাহলে তাই করি। তার মধ্যেও কি করব? যে কনসোনেন্ট গুলোর নেক্সট লেটার করলে আমার একটা ভাওয়েল আসে, আমি সেগুলোকে কাউন্ট করব। আর অলরেডি এক্সিস্টিং ভাওয়েলস যেগুলো লাস্টে সেগুলোকে কাউন্ট করে নেব। তাহলে আমি টোটাল ভাওয়েলস পেয়ে যাব। চেক করা যাক। দেখো, জি এর পরে এইচ আছে, যেটা বেসিক্যালি তোমার হচ্ছে কি হবে, মানে জি আছে এখানে, তো জিটা চেঞ্জ হলে এইচ হবে। তো ওটা একটা ভাওয়েল নয়, তাই কাউন্ট করব না। তো এস আছে, তার টি হবে, কাউন্ট করব না। এন এর পর ও হবে, তাহলে এটা একটা কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা অলরেডি একটা ভাওয়েল, এটা কাউন্ট হয়ে যাবে। এল এর পর এম হবে, দরকার নেই। এম এর পর এন হবে, দরকার নেই। এ অলরেডি একটা ভাওয়েল, কাউন্ট হয়ে যাবে। জেড, আচ্ছা দেখো, জেড হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজের লাস্ট। যেহেতু অ্যালফাবেটিক্যাল সিরিজের লাস্ট লেটার হচ্ছে জেড, তাহলে জেড এর পর যখন জেডটা চেঞ্জ হবে, তো জেড এর নেক্সট লেটার হিসেবে আমি একেই কাউন্ট করব। ওকে, জেড আছে মানে জেডটা চেঞ্জ হয়ে কিন্তু এ হয়ে যাবে, অর্থাৎ এটাও একটা ভাওয়েল হয়ে যাবে। আচ্ছা, ওয়াই এর পর জেড আছে, ধরবো না। ডি এর পর ই, এটা ভাওয়েল হয়ে যাবে। এইচ এর পর আই হবে, এটা ভাওয়েল হয়ে যাবে, এটা অলরেডি ভাওয়েল আছে। ইউ ভি, ভি এর পর ডাব্লিউ, কোনো দরকার নেই। কিউ এর পর আর হয়, দরকার নেই। আই অলরেডি একটা ভাওয়েল আছে। টি এর পর ইউ চলে আসে, ইউ অলরেডি একটা ভাওয়েল হয়ে যাবে। আচ্ছা, কিউ এর পর আর আসে, তো ওটা কনসোনেন্ট। আর এর পর কি হবে? আর এর পর এস হবে। তাহলে আমার হয়ে গেল। এটা হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট। কি করলাম? কিচ্ছু করলাম না। যে কনসোনেন্টস গুলো আছে সেগুলোর নেক্সট লেটার গুলোকে চেক করে দেখলাম যে কোন জায়গায় কনসোনেন্টটা চেঞ্জ হয়ে নেক্সট লেটার যেটা আসছে সেটা ভাওয়েল হচ্ছে। সেইটাকে আমি টিক করলাম যে হ্যাঁ, ওটা আমার কনসিডারেশনে নেব। আর অলরেডি এক্সিস্টিং ভাওয়েলস যেগুলো সেগুলোকেও আমি ধরে নিলাম সিরিজের মধ্যে থেকে। কারণ আমাকে জিজ্ঞেস করেছে লাস্টে হাউ মেনি ভাওয়েলস আর দেওয়ার। টোটাল নাম্বার অফ ভাওয়েলস আমাকে খুঁজে বার করতে হবে। তো যে ভাওয়েলস গুলো অলরেডি আছে সেগুলো তো থাকবেই, এবং তার সঙ্গে কনসোনেন্টস যেগুলো চেঞ্জ হয়ে ভাওয়েলে পরিণত হচ্ছে সেগুলো এড হবে। তাহলে কটা পেলাম? এদিকে ২ টো, এদিকে ২ টো ৪ টে, ৩ টে ৭ টা, ২ টো ৯ টা। টোটাল হচ্ছে আমি ৯। ৯ নাম্বার অফ আমি কম্বিনেশন সেখান থেকে পেলাম। বোঝা গেল ব্যাপারটা? তো এরকম টাইপের কোয়েশ্চেন এখানে ফ্রেমিং হতে পারে। কিরকম ভাবে হবে বোঝাই যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই টাইপটা। এটা একটু স্টার মার্ক করে রাখো। এটা খুব কমন এবং খুব ইজি। ডিফিকাল্ট কিছুই নয় এই চ্যাপ্টারের। বাট এটা একটু ভালো কনসেপচুয়াল জিনিস। দেখো, বলেছে which of the following elements would be 8th to the left of 9th from the right hand? ভালো করে বুঝবো। ভালো করে বুঝবো। দেখো, which of the following elements would be 8th to the left of 9th from the right hand? দেখো, এখানে আগে এইরকম ধরনের স্টেটমেন্টে আগে আমি সেকেন্ড যে বক্তব্যটা সেটাকে দেখবো। দেখো, কি বলতে চাইছে? কিছুই না। একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে যেটা হচ্ছে লেফটের দিক থেকে ৮ নম্বর পজিশনে আছে। কার? যে এলিমেন্টটা এই সিরিজের রাইট সাইড থেকে 9th পজিশনে আছে। বাংলা মানেটা হচ্ছে এটাই। তো দেখা যাচ্ছে এটার এই বক্তব্যের মানে কি? দেখা যাচ্ছে এই যে রাইট সাইড থেকে সিরিজটা স্টার্ট হচ্ছে এবং ১, ২, ৩, ৪ করে দেখা যাচ্ছে এইটা তোমার হচ্ছে 9th পজিশনের এলিমেন্ট। রাইট সাইড থেকে এটা হচ্ছে তোমার 9th পজিশনের এলিমেন্ট। এই যে 9th লিখে দিলাম, 9th পজিশনের এলিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 8th টু দ্য লেফট। ভালো করে বুঝবো। 8th টু দ্য লেফট, এখানে একটা দারুণ বোঝার জিনিস আছে। 8th টু দ্য লেফট। দেখো, অর্থাৎ এই এলিমেন্টের লেফট সাইডে আমি ৭ টা এলিমেন্ট ছাড়বো। যততম, দেখো 8th বলেছে, তাহলে এখানে 8 মাইনাস 1, আমি ৭ টা ঘর আমি এখান থেকে ছাড়বো। যদি আমাকে 7th বলতো, তাহলে 7 মাইনাস 1, আমি ৬ টা ঘর ছেড়ে তারপরের সংখ্যাটাকে কাউন্ট করতাম। তারপরের এলিমেন্টটাকে কাউন্ট করতাম। তো যততম বলবে তত মাইনাস 1, এই যে সংখ্যাটা বেরোবে ততগুলো এলিমেন্টকে আমি স্কিপ করব। অর্থাৎ কি এখানে ৭ টা, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এই ৭ টা ঘর পার করে এই যে তারপরে যেটা আসবে এটা হবে আমার সেই ৮ নম্বর এলিমেন্ট। এটা হবে 8। হ্যাঁ কি না? কনসেপ্টটা তো তাই বলছে। আমি যদি ফার্স্ট পেজে এসে একটু বোঝাই তোমাদেরকে, ধরো ধরো এটা হচ্ছে ফার্স্ট পজিশন, ওকে? ফার্স্ট পজিশন। আর এটা ধরো আমার 7th পজিশন। ঠিক আছে? ধরো এখানে একটা লাইন লেগে আছে, সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে 7th অব্দি তোমার লোকজন আছে। তো ফার্স্ট থেকে 7th এর মাঝখানে কতজন লোক থাকবে অ্যাকচুয়ালি তুমি বলো তো? গোনো নিজেরাই দেখো, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা হচ্ছে তোমার সিক্সথ। অর্থাৎ কত? ১, ২, ৩, ৪, ৫, ৫ জন থাকছে। ওকে? ৫ জন থাকছে। তার মানে দেখো ভালো করে বোঝো। ৫ জন থাকছে। তার মানে কি? দেখো, এই যে ফার্স্টটা যেটা স্টার্ট করলাম এখান থেকে
জাস্ট মিনিট, জাস্ট মিনিট। হ্যাঁ, তো কন্টিনিউ করি। তো আমরা প্রথমেই দেখো তোমাদেরকে বলেছিলাম যে যখন আমরা র্যাঙ্কিং এর পার্সপেক্টিভ থেকে দেখবো, তো ফার্স্ট যে র্যাঙ্ক সেটাকে আমরা অলওয়েজ জিরো ধরবো। জিরো, তারপরে 1 2 3 এরকম করে আমরা কনসিডার করি। তো যে ফার্স্ট যেটা, তো ফার্স্ট অ্যাকচুয়ালি কি, ফার্স্ট এর আগে অ্যাকচুয়ালি তোমার থাকবে অলওয়েজ জিরো, কারণ জিরোর পার্সপেক্টিভ থেকে আমরা এগুলোকে কনসিডার করি। ওকে, এবার জিরোর হিসাবে তোমার হচ্ছে ফার্স্ট, জিরোর হিসাবে সেকেন্ড, জিরোর হিসাবে থার্ড, জিরোর হিসাবে ফোর্থ। কারণ তুমি যখন একটা স্কেল নেবে, যখন তুমি একটা সেন্টিমিটার স্কেল নেবে, দেখো জিরো, ওয়ান, মানে জিরো তো থাকে না বেসিক্যালি, একটা জাস্ট এরকম দাগ থাকে। তারপরে 1 2 3 4 5 এরকম করে থাকে। তো হিসেব মতন তুমি যে 5 সেন্টিমিটার মাপতে চাও, তাহলে তোমাকে স্টার্ট করতে হবে এই জিরো দাগ থেকে। ওকে, কিন্তু তুমি যদি এই এক দাগ থেকে স্টার্ট করো, কথার কথা তুমি ধরো এই এক দাগ থেকে স্টার্ট করছো মাপ, তুমি স্কেলের এই এখান থেকে ধরো স্কেলটা এরকম করে বেড়ে আছে, কিন্তু তুমি মাপছো হচ্ছে এক দাগ থেকে বসি, এটার রেসপেক্টে তুমি পরিমাপ করছো। তাহলে তুমি যদি এই এক দাগ থেকে 5 অব্দি মাপো, তাহলে কত সেন্টিমিটার মাপবে? ছোটবেলার জিওমেট্রি, তোমার 5 থেকে 1 মাইনাস এই 4 দাগ অব্দি মাপবে, 4 সেন্টিমিটার মাপ হয়ে যাবে। কিন্তু 5 সেন্টিমিটার যদি তোমাকে মাপতে হয়, তাহলে এই একের সাপেক্ষে তাহলে আমাকে 6 দাগ অব্দি মাপতে হবে। এটাই তো নিয়ম। অর্থাৎ নরমালি যে নাম্বারিংটা আছে সেইটার রেসপেক্টে আমি যদি পরিমাপ করতে চাই, তাহলে আমাকে ফার্স্টটাকে জিরো হিসাবে কনসিডার করতে হবে। তো সেই হিসেবে আমি জিরোর রেসপেক্টে পরিমাপ করছি, জিরোর রেসপেক্টে এই এলিমেন্টটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এবার তুমি দেখো এই যে সেভেন্থ এলিমেন্ট, তো তাহলে তোমার যেটা স্টার্টিং ইনিশিয়াল জিরো, এই জিরো থেকে তুমি সেভেন্থ এলিমেন্টে তুমি গ্যাপ দেখো মাঝখানে কজন আছে। তাহলে হিসেব মতন এখান থেকে সেভেন্থ বলেছে, তাহলে সেভেন্থ মানে 7 - 1, অর্থাৎ তোমার 6 জনের গ্যাপ থাকা উচিত। গোনো, 1 2 3 4 5 6 হলো। ধরো, ধরো এই ফার্স্ট এলিমেন্টটাকেই ধরো, তাহলে জিরো থেকে ফার্স্ট, তাহলে ফার্স্ট এলিমেন্ট মানে কত? ফার্স্ট এলিমেন্ট মানে 1 - 1, তাহলে জিরো, নো গ্যাপ, তাহলে জিরোর জাস্ট পরেই তোমার ফার্স্ট এলিমেন্ট আছে, মাঝখানে কোনো পার্সনের গ্যাপ নেই। ধরো সেকেন্ড, এটা ধরো আমার থার্ড এলিমেন্ট, তাহলে থার্ড এলিমেন্টের হিসেবে কত হওয়া উচিত? থার্ড এলিমেন্ট মানে তোমার এখান থেকে হওয়া উচিত 3 - 1, অর্থাৎ 2 জনের গ্যাপ। তাহলে জিরো থেকে এবার এই 1 আর 2, দেখো দুটো মানুষ এখান থেকে গ্যাপ হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তো ঠিক এইভাবেই আমরা এখানে কনসিডার করব। এই 9th প্রথমে তাহলে কি করলাম? রাইট সাইড থেকে 9th এলিমেন্টটাকে খুঁজে বার করলাম, এটা ভালো কথা। তার হচ্ছে 8 টু দ্য লেফট, অর্থাৎ তার হচ্ছে তার লেফট সাইডে আমি 8 নম্বর পার্সন, যেটা 8তম, অষ্টম যে এলিমেন্ট সেটাকে বার করবে। অষ্টম এলিমেন্ট কি করে বার করো? তুমি কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে গুনবে? তা নয়। যখনই এরকম অষ্টম, নবম, 8th 9th এরকম বলে দেবে, তো যততম 9th যদি বলে, তাহলে সেটা থেকে 1 মাইনাস করে দেবে। 9 - 1 8, তাহলে 8টা এলিমেন্ট বাদ দিয়ে আমি লেফট ডাইরেকশনে 8টা এলিমেন্ট বাদ দিয়ে যে থাকবে আমি তাকে ধরবো। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা। যদি এই কনসেপ্টটা একটু ক্রিটিক্যাল, অনেকে প্রথম দফায় বুঝতে অসুবিধা হয়। যদি প্রবলেম হয় তাহলে করে আমাকে একবার টেলিগ্রামে পিং করতে পারো, আমি বলে দেবো ব্যাপারটা ভালো করে এক্সপ্লেন করে, যে কি করে ব্যাপারটা কিরকম হচ্ছে না হচ্ছে। ওকে, শুধু মোদ্দা কথা একটা জিনিস শিখে রাখো, যে যদি থার্ড বলে, ফোর্থ বলে, ফিফথ বলে, যাই বলবে না কেন, এরকম টিএইচ দিয়ে যদি কিছু বলা থাকে, তাহলে যে নাম্বারটা মেনশন থাকবে তার থেকে 1 কমিয়ে দেবো। দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ওদের মাঝখানের এলিমেন্টস এর গ্যাপ। 8 বলেছে মানে 8 - 1, অর্থাৎ মাঝখানে 7টা এলিমেন্ট আছে। সেকেন্ড বলেছে মানে 2 - 1, অর্থাৎ একটা এলিমেন্ট আছে। বোঝা গেল ব্যাপারটা? এই কনসেপ্টটা কিন্তু তোমাদের পরে যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজল করানো হবে তখন খুব কাজে লাগবে। আচ্ছা, তাহলে মোদ্দা কথা এটা বলতে চাইছে, কনসেপচুয়ালি ব্যাপারটার মানে দাঁড়াচ্ছে এই। এবার তুমি ভালো করে বোঝো। এবার আমি যদি এইরকম অ্যারেঞ্জমেন্টটা পাই, তাহলে আমি কনসিডার কি করে করবো? আমাকে তো ওরকম করে তো ধাপে ধাপে গুনলে হবে না। আমাকে একদম এই যে রাইট সাইড হচ্ছে এটা, এখানে আমার মানে রাইট সাইডটা এখান থেকে স্টার্ট হচ্ছে সিরিজ, আমাকে এখান থেকেই সোজা গুনতে হবে। তাহলে আমি কি করব হিসেব মতন? তাহলে এখানে 9th এলিমেন্টটা পেলাম। তারপরে কি? তারপরে তুমি যদি গুনতে থাকো, এখানে 9th এলিমেন্ট, তাহলে এবার রাইট সাইডের পার্সপেক্টিভ যদি গুনতে থাকো, তাহলে কত? 10 11 12 13 14 15 16, এবং এই যে এটা হচ্ছে কত? 17th রাইট সাইড থেকে। ওকে, রাইট সাইড, তাহলে রাইট সাইড থেকে আমি যদি টানা কাউন্ট করি, তাহলে 17th এলিমেন্ট যেটা, সেটাই হচ্ছে আমার এই যে ডিজায়ারেবল এলিমেন্ট, যেটাকে আমি টার্গেট করে বসে আছি, যেটাকে আমি খুঁজতে চাইছি, হ্যাঁ কি না? 17th এলিমেন্ট। তাহলে তুমি একটা জিনিস ভাবো, সিম্পল একটা জিনিস ভাবো, আমার পক্ষে একটা অঙ্ককে এরকম করে কি করা সম্ভব? যদি এই সিরিজটাকে আমি যদি চেক করি, সাপোজ এই সিরিজটাকে আমি যদি চেক করি এই মুহূর্তে, যে চলো আমি এখান থেকে যেরকম যেরকম কোশ্চেনে বলা আছে, আমি সেরকম ইনস্ট্রাকশন মতন আমি এটাকে করার চেষ্টা করবো, তাহলে কি সম্ভব? যদি বলেছে উইচ অফ দ্য ফলোইং এইট টু দ্য লেফট অফ 9th ফ্রম দ্য রাইট হ্যান্ড, তো 9th এলিমেন্টটাকে গুনছি। আচ্ছা, কাউন্টিংটা সবসময় আমরা গ্রুপে গ্রুপে করবো, হ্যাঁ, তিনটে তিনটে করে গ্রুপে কাউন্ট করবো। যেমন দেখো এখান থেকে তিনটে, এখান থেকে তিনটে 6টা, এখান থেকে তিনটে 9টা, আমরা এরকম করে কাউন্ট করবো। ওকে, 3 3 6 3 9,
আচ্ছা, 9th এলিমেন্ট এটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে 9th এলিমেন্ট। আচ্ছা, 9th এলিমেন্ট হয়ে গেল। আচ্ছা, এবার 8 টু দ্য লেফট, অর্থাৎ এর লেফট সাইডে 8 নম্বর যেতে হবে। অর্থাৎ এবার গুনি। 8 নম্বর মানে 1 কম করে 7 জন, 7 জনের গ্যাপ। তাহলে আবার গুনি। দেখো মাঝখানে 3 জনের গ্যাপ। 3, এখানে আরো 3 জন, 3 6, এখানে একজন 7। তাহলে আচ্ছা, এইটাকে বলা হচ্ছে এট দ্য রেট এলিমেন্টটা অ্যান্সার হবে আমার। এটা অনেকটা লেন্দি এবং অনেকটা টাইম কনজিউমিং এবং কনফিউজিং প্রসেস। কোনো মতেই তুমি এরকম করে পেপার কমপ্লিট করতে পারবে না 20 মিনিটের মধ্যে। হ্যাঁ? তো তোমাকে কি করতে হবে দেখো। একটা এখানে দারুণ একটা অ্যাপ্রোচ আছে, দারুণ একটা ট্রিক আছে। যখন দেখো একটা কি বলেছে, রাইট সাইড থেকে দেখো রাইট এন্ড, এই কথাটাকে খেয়াল করো। এই রাইট এন্ড কথাটাকে তুমি ভালো করে খেয়াল রাখবে। এটা কখনো রাইট এন্ড বলা থাকবে, কখনো লেফট এন্ড বলা থাকবে কিছু কোয়েশ্চেনে। আচ্ছা, ভালো করে বুঝবো। এটা রাইট সাইড বলেছে, রাইট। আর এখানে হোয়াট এভার কিছুটা বলেছে, 9th এলিমেন্ট বলেছে, চলো মানলাম এখানে 9th এলিমেন্ট ফ্রম দ্য রাইট সাইড। এর আবার লেফটে যেতে হবে। কত নম্বর পজিশনে? 8th পজিশনে। এবার দেখো, রাইট এন্ড দিয়ে স্টার্ট করলাম, তার মানে আমাকে কাউন্টিংটা সবসময় রাইট সাইড থেকেই করতে হবে। যখন আমি অ্যান্সার বার করবো তখন আমি রাইট সাইড থেকে কাউন্ট করব। রাইট, যদি লেফট সাইড বলতো তাহলে লেফট থেকে কাউন্ট করতাম। আচ্ছা, এবার দেখো ডাইরেকশনটা এখানে কি বলেছে? রাইট ডাইরেকশন বলেছে। আর এইখানে আর একটা ডাইরেকশন বলেছে কি? লেফট ডাইরেকশন বলেছে। তার মানে অপোজিট ডাইরেকশন। ওকে, আমাকে এখানে বলা হয়েছে অপোজিট ডাইরেকশন। এবার সবসময় খেয়াল রাখবে, যখন এরকম অপোজিট ডাইরেকশন বলা থাকবে না, তখন আমরা কি করব? এই যে একটা 9th এখানে একটা সংখ্যা বলা আছে, এখানে 8th এখানে একটা সংখ্যা বলা আছে, এই দুটো সংখ্যাকে আমরা এড করে দেবো, অ্যাডিশন। এড করে দেবো। আসলে এড করলে কত পাবো? 9 আর 8 যোগ করলে আমি 17 পাবো, 17। এই 17th এলিমেন্ট কাউন্ট করতে হবে আমাকে। 17 নম্বর এলিমেন্ট কোনটা এটা কাউন্ট করতে হবে। কোন সাইড থেকে? এই যে রাইট হ্যান্ড বলেছে, এই রাইট হ্যান্ড থেকে। এবার এই রাইট হ্যান্ড থেকে তুমি সোজা 17 নম্বর এলিমেন্টটা কাউন্ট করো, ওটাই তোমার অ্যান্সার হবে। তো হিসেব মতন আমরা তো ভেঙে করে দেখলাম, এই এট দ্য রেট আমার অ্যান্সার আসছিল। দেখে নি এই প্রসেসটাও চেক করো। 17 নম্বর এলিমেন্ট আবার গ্রুপে কাউন্ট করো। 3, 3 6, 3 9, 3 12, 3 15, 16, 17। এই এট দ্য রেট হয়ে গেল আমার রাইট অ্যান্সার। এর অ্যান্সার হবে তোমার এট দ্য রেট। বোঝা গেল? তো অপোজিট কেস পেলে আমি এখানে এড করে দেবো। আর যদি সেম কেস থাকে, ধরো যদি সেম ডাইরেকশনের কিছু বলা থাকে, সেম ডাইরেকশনে, ধরো এখানে রাইট সাইড বললো আর এখানে 8 টু দ্য রাইট বলতো, তাহলে করে কি করব? আমি ওটাকে তাহলে সাবস্ট্রাক্ট করে দেবো বা মাইনাস করে দেবো। ওকে, আমি ওটাকে সাবট্রাক্ট করে দেবো। এই এড করবো, এখানে প্লাস করব, এখানে সাবট্রাক্ট করবো, এখানে মাইনাস করব। সিম্পল। যখন অপোজিট ডাইরেকশন থাকবে তখন এড করব, যখন সেম ডাইরেকশন থাকবে তখন মাইনাস করব। মাইনাস করার লজিকটা কি? মাইনাস করার লজিক আছে, খুব সিম্পল লজিক। মনে করো এইখানে লেফটের জায়গায় তোমার রাইট বলা আছে, এখানে লেফটের জায়গায় তোমার বলা আছে রাইট সাইড। নিজেই তুমি হিসাব করে দেখো। তাহলে কি, প্রথমে রাইট সাইড থেকে আমি 9th এলিমেন্টটাই খুঁজবো। খোঁজো 3, 3 6, 3 9, এই যে কিউ, দিস ইজ ইওর 9th এলিমেন্ট। ওকে, এটা হচ্ছে তোমার 9th এলিমেন্ট ফ্রম দ্য রাইট সাইড। এবার এই এলিমেন্টটার 8 টু দ্য রাইট খুঁজতে চাইছি। ভালো করে বুঝবো। ও সরি, ভুল এলিমেন্ট টিক করে দিয়েছি, মাই ব্যাড। দেখো এই এলিমেন্টটা কি করবো, দেখো 3, 3 6, 3 9, এই যে স্টার, এটা হচ্ছে আমার 9th এলিমেন্ট। এইটা হচ্ছে আমার 9th এলিমেন্ট। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এবার বলছে কি 8 টু দ্য রাইট। এবার 8 টু দ্য রাইট মানে কি? 8 বলেছে মানে 8 মাইনাস 1 অর্থাৎ 7। রাইট সাইডে আমি 7 জনের গ্যাপের পরের এলিমেন্টটা খুঁজবো। দেখো তাহলে রাইট সাইড মানে কি? আমাকে আবার এই ডাইরেকশনে যেতে হবে। তাহলে কত? 3, 3 6, 1 7, এই 7 জন। এটা বাদ দেওয়ার পর এই যে 6 নম্বর এলিমেন্টটা পেলাম, এইটাই হয়ে যাবে তখন আমার অ্যান্সার। তাহলে কি করছি? আমি একবার রাইট সাইড দিয়ে এরকম যাচ্ছি, রাইট এন্ড থেকে। আমাকে আবার রাইট সাইড যাওয়ার জন্য ব্যাক করে আসতে হচ্ছে। তাহলে কি, এই যে প্রথমে গেলাম তারপরে ব্যাক করলাম, তাহলে কি আমাকে তো মাইনাস করতে হবে না? আমাকে তো জার্নিটা যেটা সেটা তো মাইনাস হয়ে গেল। তোমরা স্রোতের অনুকূল প্রতিকূল বা ডাইরেকশনের অঙ্ক তো তোমরা দেখে থাকবে। ধরো আমি এই ডাইরেকশনে 5 মিটার গেলাম, 5 মিটার গেলাম, আর আমি আবার অপোজিট ডাইরেকশনে 3 মিটার ফিরে আসলাম। তাহলে আমি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলাম? অ্যাকচুয়ালি আমি মেইন স্টার্টিং পয়েন্ট থেকে এখন কতটা ডিসটেন্স আছে? 5 মাইনাস 3, 2 মিটার ডিসটেন্সে আছি, এটাই তো বলবো। কিন্তু যদি বলতাম যে স্টার্টিং থেকে আমি 5 মিটার গেলাম এবং তারপরে আমি আরো 3 মিটার গেলাম, এখানে 5 মিটার গেলাম, আরো 3 মিটার গেলাম, তাহলে এখন আমি কোথায় আছি? এটা স্টার্টিং পজিশন, এটা ফাইনাল পজিশন। তাহলে এখন কত দূর আছি? সেম ডাইরেকশনে ট্রাভেল করেছি, তাহলে এড করে এখানে বলে দেবো যে আমি 8 মিটার গ্যাপে আছি। এইটাই হচ্ছে গল্প, এখানে হচ্ছে আর কিছুই না। তো এই পুরো কনসেপচুয়াল ম্যাটারটাও তোমাদেরকে বলে দিলাম যে কেন প্লাস হচ্ছে, কেন মাইনাস হচ্ছে, আর সেটাকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যাতে তাড়াতাড়ি ফাস্ট করতে পারো সেটার জন্য আমি এই ট্রিকটাও তোমাদেরকে বলে দিলাম যে অপোজিট পজিশন থাকলে অ্যাড করব, সেম পজিশন থাকলে আমরা সাবট্রাক্ট করব। আশা করি বোঝা গেল। আর এইরকম একটা টাইপের কোয়েশ্চেন অ্যালফা নিউমেরিক সিরিজে তোমার
কোনো না কোনো সেটে থাকবেই, থাকেই ন্যাচারালি। আচ্ছা, পরের সিরিজটাতে চলে আসি আমরা। দেখো, এখানে একটা নতুন সিরিজ দিয়েছে, এখানে কি বলেছে, একটা কেস বলেছে, দ্য কনসোনেন্টস প্রিসিডেড বাই সিম্বল, ওকে, অ্যান্ড ফলোড বাই কনসোনেন্টস। অর্থাৎ আমাকে এই কনসোনেন্টস গুলোকে খুঁজে বার করতে হবে যেগুলোর প্রিসিডেড বাই সিম্বল, মানে আগে সিম্বল আছে, অর্থাৎ আমি এখানে লিখছি একটা কনসোনেন্ট, এটাকে টার্গেট করছি, এই কনসোনেন্ট আমার টার্গেট। আচ্ছা, প্রিসিডেড বাই সিম্বল, দেখো প্রিসিডেড বাই সিম্বল এখানে ইমিডিয়েটলি ওয়ার্ডটা ইউজ করেনি, কিন্তু না বলা থাকলেও এরকম ভাবে যদি বলেছে তার মানে ওটা ইমিডিয়েটটাকে ইঙ্গিত করছে, ওকে। তার মানে এর আগে ইমিডিয়েটলি একটা সিম্বল থাকবে, অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই কনসোনেন্টস, অর্থাৎ হচ্ছে এর পরেও আর একটা কনসোনেন্ট থাকবে। বোঝা গেল? এবার দেখো, আমি আগেই বলেছিলাম প্রায়োরিটি লিস্টে আমার সবার আগে কে থাকবে, সিম্বল থাকবে, কারণ সিম্বল হচ্ছে গোটা সিরিজে খুব কম থাকবে, ওদেরকে ফাইন্ড আউট করাটা ইজি। আর তাহলে আমি কি করব, আমি চেক করব সিম্বলের পরে দুটো কনসোনেন্ট পরপর থাকবে, তো দেখো দুটো একই জিনিস রিপিট করছে, মানে ভেরি ইজি হয়ে গেল। তাহলে ফাইন্ড আউট করি, যে প্রসেসে করছিলাম। দেখো, এই যে প্রথম সিম্বল এখানে পাচ্ছি, দেখো সিম্বলের পরে এখানে একটা কনসোনেন্ট আছে, কিন্তু তারপর একটা নাম্বার চলে আসছে, তাহলে এটা ধরবো না। আচ্ছা, তারপরে নেক্সট সিম্বল যে এখানে পেয়েছি সিম্বল, এখানে দেখো এম আর টি পরপর দুটো কনসোনেন্ট, তাহলে এই একটা কেস আমার হয়ে গেল, দ্যাটস গুড। নেক্সট সিম্বল হচ্ছে এই যে ডলার, ডলারের পর দেখো ভি আর এন পরপর দুটো কনসোনেন্ট আমি আবার পেয়ে গেলাম, এটা আরেকটা কেস হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার আর মাঝখানে কোনো সিম্বল নেই, সিম্বল হচ্ছে এখানে হ্যাশ, হ্যাশ ভালো কথা, কিন্তু হ্যাশের পর দেখো ইউ, আমার কনসোনেন্ট চাই কিন্তু এটা ভাওয়েল চলে এসেছে, তাহলে এটা আমি ধরতে পারবো না। আচ্ছা, নেক্সট দেখো এই যে ডটের মতন যেটা দেওয়া আছে, এটাও কিন্তু একটা সিম্বল, ঠিক আছে, এই ডটটাও একটা সিম্বল, তাহলে এখানে সিম্বল, তারপরে জে আর কিউ পরপর দুটো কনসোনেন্ট, তাহলে এটাও একটা কম্বিনেশন আমার কিন্তু হয়ে গেল। তাহলে মোট 1 2 3, আর তো কোনো সিম্বল নেই, তাহলে মোট আমি এরকম তিনটে কেস আমি পেয়ে গেলাম, ঠিক আছে, 3। এরকম কেস কটা পেলাম, তিনটে, এরকম তিনটে কনসোনেন্টস পেলাম যেগুলো এই কেসটা এখানে ফলো করছে। বোঝা গেল? সহজ হয়ে গেল ব্যাপারটা। এইটা হচ্ছে আরেকটা নতুন টাইপ, লজিক্যাল টাইপ, হ্যাঁ। এটা বেসিক্যালি তোমার হচ্ছে লজিকটাকে খুঁজে বার করতে হবে যে এখানে কি লজিক ফলো করছে, সেই লজিকের অ্যাকর্ডিং তোমার এখানে অ্যান্সার করতে হবে। দেখো, হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ কি, দেখো বলেছে 5 স্টার টি, এরকম একটা কম্বিনেশন, তারপর আসছে $3 এন, তারপর আসছে K8I, মাঝখানে কি হবে সেটা আমি জানি না, এবং তারপরে হচ্ছে এই .QL এরকম হবে। এই সিরিজটার মধ্যে থেকে একটা লজিক উঠিয়ে এটাকে বার করা হয়েছে। দেখো, এবার আমাকে বুঝতে হবে লজিকটা কি ফলো করছে। দেখো 5 কোথায় আছে, সিরিজের এদিকে লেফট সাইড থেকে স্টার্ট করি, দেখো 5, এখানে 5 রয়েছে, ভালো কথা। তারপরে কি আছে, স্টার আছে, স্টার নেক্সট হচ্ছে এইখানে আছে। দেখো 5 এর পর এক ঘর বাদ দিয়ে আমি স্টার পাচ্ছি, একটু মুছে দিই ব্যাপারটাকে। 5 এর পর আমি হিসেব মতন কি হচ্ছে, এক ঘর বাদ দিয়ে আমি এখানে স্টার পাচ্ছি, ভালো কথা। আর স্টারের পর আছে কি টি, তো স্টারের পর টি মানে কত, স্টারের পরেও কিন্তু আমি এক ঘর বাদ দিয়ে আমি পাচ্ছি টি। ওকে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। তার মানে এখানে লজিকটা কি ফলো করছে, একটা এলিমেন্ট, তারপরে একটা এলিমেন্টকে স্কিপ করে তোমার নেক্সট এলিমেন্ট, তার সেকেন্ড এলিমেন্ট, তারপরে আরেকটা এলিমেন্টকে স্কিপ করে থার্ড এলিমেন্ট, ওকে। তো মাঝখানে এখানে একটা একটা করে আমি এখানে স্কিপ করছি, ভালো কথা। আচ্ছা, এটা তো গেল 5 স্টার টি। টি এর পর আবার আসছে $3 এন, দেখো টি টি থেকে 3 কি করে যাচ্ছে, দেখো টি এর পর 3 যেতে গেলে আমি কি করছি, আবার একটা এলিমেন্টকে স্কিপ করছি, 3। 3 এর পর আবার হচ্ছে একটা এলিমেন্ট স্কিপ করে ডলার, আবার ডলারের পরেও একটা এলিমেন্ট স্কিপ করে এন, তাহলে বোঝাই যাচ্ছে লজিকটা এরকমই ফলো করছে। এন এর পর আসছে কে, তো এন এর পর কে মানে আবার একটা এলিমেন্ট স্কিপ করে কে, কে এর পর একটা এলিমেন্ট স্কিপ করে 8, 8 এর পর একটা এলিমেন্ট স্কিপ করে আই। এবার হচ্ছে তোমার নেক্সট এই কোয়েশ্চেন মার্কের জায়গাটা খুঁজে বার করতে হবে। এবার খুঁজে বার করাটা ইজি হয়ে গেল, আমি লজিকটা বুঝে গেছি এতক্ষণে। তার মানে কি, একটা করে এলিমেন্ট স্কিপ করছি, তাহলে লাস্ট আমি আই এ এসে থেমে আছি। তাহলে আই এর পর কি হবে, এই 6 টা স্কিপ করে প্রথম এলিমেন্ট কি হবে আমার, কোয়েশ্চেন মার্কের প্রথম এলিমেন্টটা হবে আমার 2। নেক্সট কি হবে, 2 এর পর এক ঘর স্কিপ করে এটা হবে হ্যাশ, আর হ্যাশের পর এক ঘর স্কিপ করে হবে কোনটা, এইচ, এইচ। এটা হওয়া উচিত আমার রাইট অ্যান্সার। আচ্ছা, এবার এটা ঠিক হলো কিনা সেটা কি করে বুঝবো, এই যে লাস্ট যে আমাকে এলিমেন্টটা বলা আছে, এটাকে ভেরিফাই করে নেবো যে 2 হ্যাশ এইচ এর পরের এলিমেন্ট এই সেম লজিকে ওটা ভেরিফাই করছে কিনা। দেখো হিসেব মতন তাহলে কি হওয়া উচিত, এইচ এর পর এক ঘর স্কিপ করে এখানে ডট আসা উচিত, ওকে ডট ঠিক আছে। ডটের পর এক ঘর বাদ দিয়ে কিউ আসা উচিত, কিউ এর পর এক ঘর বাদ দিয়ে এল আসা উচিত, তাহলে ডট কিউ এল এখানে মিলে গেছে, অর্থাৎ এটাও আমার এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। বোঝা গেল? তো ভেরি সিম্পল, এমন কোনো ক্রিটিক্যাল জিনিস নয়, শুধু আমাকে লজিকটা খুঁজে বার করতে হবে। এবার হ্যাঁ, সবসময় তো এত ইজি লজিক থাকবে না যে একটা একটা করে স্কিপ করে হচ্ছে, কখনো দেখা যাবে হয়তো একটা স্কিপ করছে, প্রথম এলিমেন্টটার থেকে ফার্স্ট এলিমেন্টের পর একটা স্কিপ করে সেকেন্ড এলিমেন্টের পর হয়তো দুটো স্কিপ করে থার্ড এলিমেন্ট, এরকম করে হতে পারে। আবার এইরকম একটা সেট তৈরি হয়ে যাওয়ার পর 5 স্টার টি, এরকম একটা সেট তৈরি হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে নেক্সট যে সংখ্যাটা দিয়ে স্টার্ট করবো বা নেক্সট যে এলিমেন্টটা দিয়ে স্টার্ট করবো, সেটা দেখা যাচ্ছে 4টে এলিমেন্ট স্কিপ করে আসছে বা 5টা এলিমেন্ট স্কিপ করে আসছে, এরকম ভাবেও আসতে পারে। শুধু সেই লজিকটা আমাকে খুঁজে বার করতে হবে, ওকে। ইজি লজিক থাকে, এমন কোনো ডিফিকাল্ট থাকে না, সো নো প্রবলেম। দেখো,
এটা বলেছে which is to the right of the 20th from the right। 1 মিনিট, আই থিঙ্ক এই কোশ্চেনটাতে কিছু মিসিং আছে। এই কোশ্চেনটাতে কিছু একটা মিসিং আছে। এটাতে তো ডাইরেক্টলি শুধু তো মনে হয় না এরকম জিজ্ঞাসা করবে যে 20th to the right বলে কিছু। ওকে, জাস্ট a মিনিট, হ্যাঁ। ওকে, 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 হ্যাঁ, হ্যাঁ, ঠিক। 7th to the right। 7th, এখানে একটা 7th লেখা আছে, হ্যাঁ। তোমরা প্লিজ এটা একটু কারেকশন করে নিও। which is 7th to the right। আমি টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফ এ এটা মিস্টেক থাকবে। যারা এই লাইভ, মানে লাইভ তো নয়, এটা রেকর্ডেড ক্লাসই, বাট যারা ক্লাসটা দেখছো তারা যদি ভালো করে মন দিয়ে দেখো তাহলে এই জায়গাটা একটু নোট ডাউন করে রাখবে। ওই পিডিএফ এও কিন্তু এটাকে কারেকশন করে নিও, ঠিক আছে? ওই জায়গাটাতে তোমরা জাস্ট মানে পিডিএফটাকে জাস্ট একটু নোট ডাউন করে নিও যে 7th মতন এটা হবে এখানে। which is 7th to the right of the 20th from the right। ওকে, ভালো কথা। তাহলে আমি এক্ষুনি কি বললাম, ওই সেই আগের টপিকটাই চলে আসলো আবার। তা আমি এক্ষুনি কি বললাম যে দেখো, ফ্রম দ্য রাইট মানে আমাকে রাইট সাইড থেকে আমাকে কাউন্টিং করতে হবে। ভালো কথা, আমি কাউন্টিং সাইড পেয়ে গেলাম। আচ্ছা, দুটো সংখ্যাও পেয়েছি, 7th একটা সংখ্যা পেয়েছি, 20th একটা সংখ্যা পেয়েছি, 7 আর 20 দুটো সংখ্যা পেয়েছি। আর দুটো ডাইরেকশন পেয়েছি, একটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে রাইট। তাহলে কি হচ্ছে এখানে, এখানে আমি তোমার সেম ডাইরেকশন পেয়ে গেছি, সেম। আর আমি এক্ষুনি বললাম যে সেম ডাইরেকশনের ক্ষেত্রে আমি কি করবো, দুটোকে সাবস্ট্রাক্ট করে দেবো। তাহলে সেম ডাইরেকশনে সাবস্ট্রাক্ট করবো মানে 7 আছে, 20 আছে, 20 মাইনাস 7 কত পেলাম, 13। অর্থাৎ 13th এলিমেন্টটা খুঁজে বার করতে হবে আমাকে ফ্রম রাইট সাইড। কারণ এই যে সাইড বলেছে সেই সাইড থেকে আমি কাউন্টিং করতে হবে। তাহলে রাইট সাইড থেকে 13th এলিমেন্ট গুনে নাও। এখানে 3, 3 6, 3 9, 3 12, 1 13, এই যে 6। এইটা হবে আমার অ্যান্সার। ওকে, এই যে 6 যে এলিমেন্টটা আমি এখান থেকে পেলাম, এইটা হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার। বোঝা গেল? তো দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনস গুলো কিন্তু খুবই ইজি। এমন কোনো কিন্তু ক্রিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এখানে তোমরা দেখতে পাবে না। শুধু বিভিন্ন টাইপ গুলো সম্বন্ধে আমরা ওয়াকিবহাল থাকবো এবং সেগুলো কি করে অ্যাপ্রোচ করতে হয় সেটা আমরা জানবো। দেখো, এইটা হচ্ছে আরেকটা নতুন, এটা শুধুমাত্র নিউমেরিক সিরিজ, এখানে কোনো অ্যালফাবেটস বা সিম্বলস এখানে কিছু নেই। এরকম নিউমেরিক সিরিজও হয়। আচ্ছা, এরকম কিছু লেটার সিরিজও হয়। আবার এরকম কিছু সিম্পল নাম্বার সিরিজও হয়। ঠিক আছে? তো আপাতত এই টাইপ গুলোই আজকে আমরা রেখেছি। তো কমপ্লিট করে নিই চটপট। দেখো, এখানে বলেছে হাউ মেনি সেভেনস ফলোড বাই আ ডিজিট গ্রেটার দ্যান 4। তাহলে সিম্পল এখানে কি করব, এখানে 7, কতগুলো 7 আছে যেগুলো ফলো করছে হচ্ছে গ্রেটার দ্যান 4, অর্থাৎ 4 এর থেকে বেশি কোনো সংখ্যা আমাকে এখানে মানে ফলো করছে। মানে 7 এর পরে এমন কোনো একটা সংখ্যা থাকবে যেটা 4 এর থেকে বেশি। তাহলে সেভেন্স গুলোকে আমাকে খুঁজে বার করতে হবে। দেখো, এই একটা 7 শুরুতেই, 7 এর ইমিডিয়েটলি পরে আছে 6 যেটা 4 এর থেকে বড়। তাহলে এইটা একটা কাউন্টিং করার যোগ্য। আবার একটা 7 দেখো, 7 এর ইমিডিয়েটলি পরে আছে 9 যেটা 6 এর থেকে 4 এর থেকে বড়। তাহলে এটাও কাউন্টিং করার যোগ্য। নেক্সট 7 কোথায় আছে, খোঁজো, 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 7 খোঁজো। এগুলো একটুখানি সেনসিবলি তোমাকে করতে হবে। তাড়াহুড়া করলে এখানে তুমি ফেঁসে যেতে পারো, ভুল হয়ে যেতে পারে। তো আচ্ছা, এখানে দেখো আরেকটা 7 পেয়েছি, 7 এর পরে আছে 5 যেটা 4 এর থেকে বড়, এটা একটা কাউন্ট হয়ে যাবে। আরেকটা 7 এই দেখো পেয়েছি, 7 এর পর 3, কিন্তু 3 হচ্ছে 4 এর থেকে ছোট, তাই এটাকে কিন্তু কাউন্ট করব না। তাড়াহুড়ায় বসে শুধু 7 গুলোকে দেখে নিলে কিন্তু হবে না, তার পিছনেরটাকেও দেখতে হবে কে আছে। তো আর কিন্তু কোনো 7 এখানে কিন্তু নেই, আর কোনো 7 আছে এখানে, কোনো 7 এখানে নেই। তাহলে 1 2 3, মোট আমি 3টে কেস এখান থেকে পেলাম। তো 3, 3 হবে অ্যান্সার। 3টে এরকম কেস আমি পাচ্ছি, হ্যাঁ কি না? এরকম টাইপেরও সহজ কোশ্চেনও পেতে পারো তোমরা। আচ্ছা, আবার দেখো ওই একই কোশ্চেন, which is third to the left of 18th digit from the left end। এই দেখো, এখানে লেফট এন্ড বলেছে, তার মানে আমাকে এবারে কাউন্ট করতে হবে এই যে এই সাইড থেকে। একই জিনিস, এখানে সংখ্যা বলেছে 18, এখানে সংখ্যা বলেছে 3, আর ডাইরেকশন বলেছে এই দেখো এটাও লেফট, এটাও লেফট, সেম ডাইরেকশন। তাহলে সেম ডাইরেকশন মানে মাইনাস 18 থেকে 3 বাদ দেবো 15। তাহলে 15th এলিমেন্ট খুঁজতে হবে লেফট সাইড থেকে। খুঁজে নাও। দেখো এটা কত, 3, 3 6, 3 9, 3 12, 3 15, এই যে এখানে শেষ হচ্ছে 4 নম্বর 4। তো এখানে 15th এলিমেন্ট কত হবে, 4 হবে আমার অ্যান্সার, নাকি না? আমার অ্যান্সার হবে এখান থেকে 4। 4 ইজ দ্য ডিজিট। তো এরকম টাইপের সিম্পল সিম্পল কিছু কোয়েশ্চেন্স আমরা দেখতে পাবো। তোমরা অ্যালফা নিউমেরিক সিরিজের চ্যাপ্টার প্র্যাকটিস করতে পারো এক্সারসাইজ থেকে। যেকোনো টেক্সট বুক যেকোনো এক্সারসাইজ বুক ফলো করতে পারো রিজনিং এর জন্য। আড্ডা 247 এর বই হোক, অলিভ বোর্ডের বই হোক, আর এস আগরওয়ালের বই হোক, যেকোনো বই যেখানে ব্যাংকিং লেভেলের রিজনিং কোয়েশ্চেন্স অ্যাভেলেবেল আছে, তো সেখানেও অ্যালফা নিউমেরিক সিরিজের চ্যাপ্টারে তোমরা এরকম টাইপ অফ কোয়েশ্চেন্সই দেখতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার লেটার সিরিজ। এটাকে বলা হয় লেটার সিরিজ। দেখে নেবো লেটার সিরিজে আমরা কিরকম জিনিস দেখতে পাই। এরকম টাইপের দেখো, তিনটে তিনটে করে লেটারের কম্বিনেশন করে
দেওয়া হয়েছে। ওকে? এবার এর উপর কিছু অপারেশনস থাকবে সেই মতন আমাকে করতে হবে। এটা একটা অন্যরকম টাইপ মানে ওই একই জিনিস কিন্তু জাস্ট একটু নাক ঘোরানো। কখনো, কখনো ৪ টে লেটারের কম্বিনেশনও দেখতে পাওয়া যায়। আচ্ছা, দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে ইফ দ্য ওয়ার্ডস আর অ্যারেঞ্জড অ্যাজ পার ডিকশনারি অর্ডার, ওয়ার্ডস আর অ্যারেঞ্জড অ্যাজ পার ডিকশনারি অর্ডার ফ্রম লেফট টু রাইট, ভালো কথা। which will be which will be third from the left hand, অর্থাৎ লেফট টু রাইট ডাইরেকশনে আমাকে ওয়ার্ডগুলোকে সাজাতে হবে কিসে? ডিকশনারি অর্ডারে। এবার তোমাদেরকে বলি ডিকশনারি অর্ডারে যখন ওয়ার্ড সাজানোর কথা বলেছে তার মানে তোমরা জানবে যে এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমার এগুলো দেখা হয়। ডিকশনারিতে কেমন করে থাকে? প্রথমে এ ফর যে ওয়ার্ডস গুলো থাকে সেগুলোকে নিয়ে পুরো লিস্ট করা হয়। ওই লিস্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে বি ফর ওয়ার্ড দিয়ে স্টার্ট করা হয়। তারপরে সি ফর দিয়ে স্টার্ট করা হয়। এরকম করে দেখা হয়। ভালো কথা। এবার ধরো এ ফর এমন কোন একটা ওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে ধরো এ ফর এখানে আমি সিম্পল একটা ওয়ার্ড বলছি অ্যাপল। আচ্ছা। এ ফর আমি আরেকটা ওয়ার্ড বলছি এখান থেকে ধরো তোমার হচ্ছে আ আর্সেনাল, ঠিক আছে? এরকম ওয়ার্ড বলছি। আচ্ছা। নেক্সট আমি ধরো বলছি যে এখান থেকে তোমার হচ্ছে অ্যাটলাস এরকম একটা ওয়ার্ড বলছি অ্যাটলাস, ওকে। তো এ ফর দিয়ে তো এতগুলো ওয়ার্ড হয়ে গেল। তাহলে এই অ্যাপল, আর্সেনাল, অ্যাটলাস এগুলোর সিকোয়েন্সিং টা কি করে করব? হুম? এ এগুলোর সিকোয়েন্সিং টা আমাকে বোঝা দরকার। ধরো আমি এখান থেকে লিখলাম যে তোমার এরিয়াল, ঠিক আছে? বা ধরে নাও আমি এরিয়াল এর থেকেও আরেকটা সিম্পল ওয়ার্ড লিখছি। এয়ার। এআইআর এয়ার এরকম সিম্পল ওয়ার্ড লিখছি। তো এইগুলো কি করে সিকোয়েন্স হবে? এবার যখন প্রত্যেকটার ফার্স্ট এলিমেন্ট তোমার সেম হয়ে গেছে, ফার্স্ট লেটার গুলো যখন তোমার সেম হয়ে গেছে তখন আমি চলে আসবো সেকেন্ড লেটার। সেকেন্ড লেটারের তখন সিকোয়েন্সিং চেক করব। সেকেন্ড লেটারের মধ্যে কোনটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আসছে, পরে আছে সেই হিসেবে। দেখো এখানে কি আছে? আই, তারপরে দেখো আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। দেখো হিসেব মতন আই তোমার সবার আগে আসছে। আই পি আর আর টি এগুলোই তো তোমার সেকেন্ড লেটার। আই পি আর আর টি এর মধ্যে সব থেকে আগে আসছে আই। তাহলে এ আর এখানে হিসেব মতন ডিকশনারি অর্ডারে আগে আসবে। আই এর পর কি আসছে? দেখো আই জে কে এল এম এন ও পি 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 আসছে আগে। তাহলে এখানে তোমার হচ্ছে অ্যাপেল তোমার হচ্ছে সেকেন্ড হওয়া উচিত। তারপরে কি আসছে? পি কিউ আর আর আসছে অর্থাৎ আর্সেনাল এখানে তোমার তারপরে আসা উচিত। আর্সেনাল এখানে তোমার তারপরে আসা উচিত এবং লাস্টে তোমার এখানে অ্যাটলাস আর এস টি অ্যাটলাস এখানে তোমার ফাইনালি এখানে আসা উচিত। তো ডিকশনারি অর্ডার এরকম করেই হয়। তো এবার যখন বুঝে গেল যে ডিকশনারি অর্ডার তোমার এরকম করে হয় তাহলে করে এবার দেখি কি করে কি করা যেতে পারে এখানে। ওকে। দেখো ওয়ার্ডস আর অ্যারেঞ্জড অ্যাজ পার ডিকশনারি অর্ডার ফ্রম দ্য লেফট টু রাইট। ভালো করে বুঝবো তো লেফট টু রাইট। তো ডিকশনারি অর্ডার মানে আগে কি করব? আগে আমরা যে লেটারটা দিয়ে স্টার্ট করছি সেটাকে দেখব। মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেই হিসাবে আমরা সাজাবো জিনিসটাকে। দেখো ওয়াই দিয়ে স্টার্ট করছে এটা তো প্রথমে হবেই না। দেখো এম আছে, ইউ অনেকটা শেষের দিকে থাকে, আই ও মোটামুটি মাঝখানে থাকে, কে থাকে। দেখো এম, আই আর কে তুলনা করি ভালো করে। দেখো হিসেব মতন আই, জে, কে, এল, এম তারপরে ইউ, ওয়াই সব আছে। অর্থাৎ আই সবার আগে আসছে। তো বোঝা যাচ্ছে যে আই, এম, এক্স যেটা সেটা আমার আগে আসবে। ভালো কথা। এবার আমি কি এখানে লিখবো আই, এম, এক্স এরকম করে? অত লিখবো না বাবু। অত লিখলে পরে তো আমি তাহলে এক্সাম কমপ্লিট করতে পারবো না, না? আমি তো আগেই বলেছি। অত বেশি লিখলে আমি এক্সাম কমপ্লিট করতে পারবো না। আমাকে ছোট, ছোট করে লিখতে হবে। জাস্ট আমি এখানে দরকারের জন্য একটা আই লিখে রাখলাম। আই ফর আইএমএক্স একটাই ওয়ার্ড আছে এখানে বুঝে যাবো যে আই দিয়ে আইএমএক্স কে ইন্ডিকেট করছি। এরপর নেক্সট কে আসবে? নেক্সট হচ্ছে আই জে কে। কে আসবে? তাহলে এখানে শুধু কে লিখে দিলাম। কে কিউ জেড কে এটা হচ্ছে এখানে নেক্সট চলে আসবে। তারপরে এল এম। এম ফর এই যে এটা এম জে কে তাহলে এখানে এম জে কে এটা চলে আসবে। এবার দেখো আমি আর কিন্তু পুরো সিরিজটা কমপ্লিটই করবো না। কেন? এই যে বলেছে which word will be third from the left hand, দেখো লেফট সাইড থেকে 1 2 3 এই যে থার্ড ওয়ার্ড তো পেয়েই গেলাম। অর্থাৎ এম জে কে এই এম জে কে এটা আমার হয়ে যাবে থার্ড ওয়ার্ড। হ্যাঁ কি না? হয়ে গেল। তাহলে বাকি 4th আর 5th আমি লিখে কি করব? অনেকে আছে যারা 4th আর 5th টাকেও লিখে লিখে ফেলে। শুরুতে করাটা অন্যায় নয়। কিন্তু সঠিক প্রসেসটা আমরা ১ম থেকেই শিখব। যাতে করে আমরা এই ভুল অভ্যাসটার মধ্যে না চলে যাই। ওকে? এইভাবে আমরা দেখে নেব যে কিরকম করে হচ্ছে না হচ্ছে। তো এখানে দেখো খুব সিম্পল মানে ওয়ার্ডস দেওয়া আছে। সবকটার স্টার্টিং যে ইনিশিয়াল লেটারটা সেম দেওয়া মানে আলাদা দেওয়া আছে। যদি সেম লেটারস দেওয়া থাকতো তাহলে তার মধ্যে সিকোয়েন্সিং করতে হতো। ধরো আইএমএক্স রয়েছে, ধরো এখানে ধরো আইকিউজেড থাকতো। কেকিউজেড না করে ধরো আইকিউজেড থাকতো। তো তখন আমাকে কি হচ্ছে? আইএমএক্স তখন এম আর কিউ এর মধ্যে কম্পেয়ার করে দেখতে হতো কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। এই হিসাবে আরকি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এ দেখি। বলেছে ইফ each letter in each word is arranged according to alphabetical order, আচ্ছা, then find the second letter of the word which is fourth from the left। ভালো করে বুঝো fourth কি বলেছে? each letter in each word arranged in alphabetical order মানে ধরো এই যে একটা ওয়ার্ড ওয়াই ও এম,
এর মধ্যে কি আছে? ওয়াই আছে, ও আছে, এম আছে। নেক্সটটাতে কি? এম, জে, কে এরকম আছে। একটা ওয়ার্ডের মধ্যে ৩টে করে লেটার আছে। এবার বলতে চাইছে ওয়াই, ও, এম এই ওয়ার্ডটার মধ্যে এই ওয়াই, ও আর এম ৩টে লেটারকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। ওকে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। আর কিছু যখন বলেনি লেফট টু রাইট, তার মানে লেফট রাইট বা রাইট টু লেফট যদি কিছু না বলা থাকে, তাহলে ন্যাচারালি আমরা ডিফল্ট লেফট টু রাইটেই সেট করব। ওকে? ভালো কথা। তাহলে এবার আমাদের কি মনে হচ্ছে যে হ্যাঁ, ওয়াই, ও, এম বলেছে, তাহলে এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই। এবিসিডি যে এম, এন, ও, তাহলে এম, তারপরে ও, তারপরে ওয়াই, এটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার হবে। আচ্ছা, এটা কি হবে? এম, জে, কে, প্রথমে জে আসবে, জে, কে, এল, এম, তাহলে জে, কে, এম হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে। তারপরে কি বলেছে? ইউ, জি, জে আসবে। ওকে, ইউ, জি, জে, তাহলে এটা কি হবে? দেখো, ইউ তো একদম লাস্টে আসবে, বোঝাই যাচ্ছে, ইউ শেষের দিকে, এটা শেষেই লিখে রেখেছি। আর জি, এইচ, আই, জে, তার আগে জি আসবে, তারপরে জে আসবে। তো এরকম করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সব কটাকে আমি চেঞ্জ করে নেবো, তাই তো? হ্যাঁ কি, তাই তো? রং, করবোই না। আমি ১ম এই বলেছি না, বেশি খাটতে হলে তোমরা একটুখানি দেখে নেবে। যদি কোন জায়গাতে মনে হয় যে হ্যাঁ, এখানে তোমাকে দিয়ে এক্সামিনার অনেক খাটাচ্ছে, তাহলে একবার ক্রস চেক করে নেবে। তুমি বোকার মতন বেশি খেটে ফেলছো না তো? নাকি বাকিরা কিন্তু চালাকি করে নিজের কাজ বুঝে কিন্তু বেরিয়ে যাচ্ছে। চালাক হতে শেখো। ব্যাংকে এমনিতেই কাজের প্রচুর চাপ থাকবে, যখন সিলেকশন হয়ে যাবে। তো তোমরা যদি একটু স্মার্ট ওয়ার্ক না করতে পারো, তাহলে করে কিন্তু কাজের বোঝা কিন্তু কখনোই শেষ হবে না। কখনোই দিন শেষে বাড়ি যেতে পারবে না। কাজের পর কাজ এসেই যাবে। ঠিক আছে? তো জোকস অ্যাপার্ট, মজার কথা বলছি। কিন্তু হ্যাঁ, তোমাকে স্মার্ট অবশ্যই হতে হবে, যাতে করে তুমি স্মার্টলি নিজের কাজটা ম্যানেজ করতে পারো। এবং এটারই ট্রেনিং হয়। আমাদের যে পরীক্ষার প্রসেসটা, এটার মধ্যে এটারই ট্রেনিং হয়। দেখো কি করব? আমাকে একটা বড় কথা বলেছে, দেখো। দেন ফাইন্ড, এই অপারেশনটা তো করব। কিন্তু আপনারা ফাইন্ড কি করতে বলেছে? ফাইন্ড করতে বলেছে সেকেন্ড লেটার। সেকেন্ড লেটার অফ দ্য ওয়ার্ড হুইচ ইস ফোর্থ ফ্রম দ্য লেফট। অর্থাৎ এই লেফট সাইড থেকে যে ফোর্থ ওয়ার্ড, তার সেকেন্ড লেটারটা কি হবে সেটা বার করতে বলেছে। তাহলে লেফট সাইড থেকে 1, 2, 3, 4 অর্থাৎ আইএমএক্স, এই আইএমএক্স ওয়ার্ডটা হচ্ছে আমার টার্গেট। এই আইএমএক্স ওয়ার্ডটার মধ্যে আমি এই কান্ডটা করি, যে এই উইদিন দ্য ওয়ার্ড যে লেটার গুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো, এটা আমি আইএমএক্স ওয়ার্ডটার মধ্যে করি। এবং তারপরে আমি ওই ওয়ার্ডটার সেকেন্ড লেটারটা খুঁজে বার করে নেবো। তাহলেই আমার হয়ে গেল। আমি কেন ফালতু ফালতু বাকি ৪ টাকেও চেঞ্জ করতে যাবো? তাহলে জাস্ট আমি তোমাদের রেফারেন্সের জন্য এখানে লিখলাম আইএমএক্স। আইএমএক্স টাকে যদি আমি ওই উইদিন দ্য ওয়ার্ড আমি যদি লেটার গুলোকে সিকোয়েন্সিয়ালি সাজাই, তাহলে কি হবে? আই, জে, কে, প্রথমে আই আসবে, জে, কে, এল, এম, এমই থাকবে, আর এক্স টু এক্স থাকবে। অর্থাৎ এটা সিকোয়েন্সে সাজানোই আছে। এটা আমাকে চেঞ্জও করতে হলো না। অলরেডি এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে। তাহলে সেকেন্ড লেটারটা চেঞ্জ, সেকেন্ড লেটার মানে হবে কি? এম। তাহলে এম উইল বি মাই অ্যান্সার। হ্যাঁ কি না? বোঝা গেল ব্যাপারটা? এখানে আমি কিন্তু প্রত্যেকটা লুপ হোল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে কি করে তোমরা, মানে কোন জায়গাতে তোমরা vulnerable হতে পারো, কোন জায়গাতে তোমরা ফাঁসতে পারো, এবং কোন জায়গাটাকে কিভাবে ট্যাকেল করতে হবে যাতে করে তোমরা না ফেঁসে যাও। হ্যাঁ, একটা একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ যেটা আমরা কাজে লাগাতে পারি, যাতে করে আমরা কুইকলি এগুলোকে সলভ করতে পারবো। মানে হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটাই ম্যাটার করে, আর কিছুই না। নয়তো করে এই কোয়েশ্চেন গুলোর মধ্যে যে কাজগুলো করতে বলা হয়েছে, একটা বাচ্চা ছেলেকে শিখিয়ে দিলে পরে সেও পারবে করতে। একটা বাচ্চা ছেলে যদি জাস্ট এই কিওয়ার্ডস গুলো বুঝে যায়, যে এটার মানে কি, ওটার মানে কি, হ্যাঁ, প্রিসিডিং, সাকসিডিং, এগুলো যদি বুঝে যায়, তাহলে করেই কিন্তু সে পারতে শুরু করবে। কোনো প্রবলেম নেই। তো হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন আ কিড অ্যান্ড ইউ? তোমাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই স্মার্টনেসটা হচ্ছে ডিফারেন্স। ওই বাচ্চাটা কিন্তু এতটা স্মার্টলি করতে পারবে না, যতটা তুমি পারবে এই মুহূর্তে। তো অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? বলেছে ইফ এভরি কনসোনেন্ট ইস চেঞ্জ টু প্রিভিয়াস লেটার। ভালো করে বুঝবো। প্রিভিয়াস লেটার মানে আগের লেটারে চেঞ্জ করতে হবে। অর্থাৎ যদি আমার বি থাকে, তাহলে বিটা চেঞ্জ হয়ে আমার এ হয়ে যাবে। এটা বলতে চাইছে। দেন হাউ মেনি ওয়ার্ডস উইল কনটেন্ট অ্যাট লিস্ট ওয়ান ভাওয়েল? অ্যাট লিস্ট, অন্তত একটা ভাওয়েল থাকবে। ভালো করে বুঝবে মানেটা। মানে কি বলতে চাইছে? এই যে তোমার ওয়ার্ডস গুলো, ঠিক আছে? তার মধ্যে ইন্ডিভিজুয়াল যে লেটারস গুলো আছে, সেই লেটারের মধ্যে যে কনসোনেন্টস গুলো আছে না, শুধু সেই কনসোনেন্ট গুলোকে আমি প্রিভিয়াস লেটারে চেঞ্জ করব। ভাওয়েলের কথা কিছু বলেনি। অর্থাৎ ভাওয়েলকে আমি কোনো হাত লাগাবো না। ওকে? ভাওয়েলকে আমি কোন রকম হাত লাগাবো না। জাস্ট এ মিনিট, আমি একটুখানি আ আস হ্যাঁ, কন্টিনিউ করি। নেক্সট যেটা। তো দেখো এখানে বলেছে এভরি কনসোনেন্ট চেঞ্জ টু প্রিভিয়াস লেটার। তাহলে কনসোনেন্ট গুলোকে শুধু চেঞ্জ করব। ভাওয়েল গুলোর কথা কিছু বলেনি, তাই ভাওয়েলে হাত লাগাবো না। তো কনসোনেন্ট গুলোকে প্রিভিয়াস লেটারে চেঞ্জ করার পর বলেছে হাউ মেনি ওয়ার্ডস উইল কন্টেন অ্যাট লিস্ট ওয়ান ভাওয়েল। মানে কতগুলো ওয়ার্ড এমন থাকবে যেখানে অন্তত একটা করে ভাওয়েল আমি পাবোই পাবো। ওকে, চলো চেক করা যাক। এবার চেক করতে গিয়ে একটা মজা তোমাদেরকে দেখাই। দেখো এখানেও স্মার্টনেস এর খেলা আছে। চোখ কান সবসময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে এই জায়গাগুলোতে। চোখ কান সবসময় খোলা রাখতে হবে। দেখো ফার্স্ট ওয়ার্ডটা কি বলেছে? ওয়াই ও এম। ওকে, ভালো করে ওয়ার্ডটাকে দেখো, তারপর ভাবো কি করতে হবে। ওয়াই ও এম,
এখানে তোমার যদি প্রথমেই মনে হয় আচ্ছা ওয়াই আছে তাহলে কনসোনেন্টটাকে চেঞ্জ করবো, ওয়াই এর আগে আছে এক্স, তাহলে ওয়াই হলে এক্স হবে। আচ্ছা তাহলে কি হচ্ছে, এখানেও একটা কথা বলে রাখি যে কনসোনেন্টটা চেঞ্জ করে প্রিভিয়াস লেটারে তোমাকে কিন্তু লেখার দরকার নেই যে ওয়াই চেঞ্জ করে এক্স হবে, তারপরে ওটা ও থাকবে, তারপরে জে কে এল এম, এম এর আগে এল আছে তাহলে এল করব, এরকম করে করার দরকার নেই। তোমাকে ফাইনালি চেয়েছে কি? আমাকে চেয়েছে এই অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েলের কেসটা চেয়েছে, অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েলের কেসটা চেয়েছে। অর্থাৎ যে কনসোনেন্ট লেটারটাকে আমি প্রিভিয়াস লেটারে কনভার্ট করার পর দেখবো একটা ভাওয়েল ওখানে আছে, শুধুমাত্র সেইটাকে আমি কনসিডার করব, আদারওয়াইজ আমি বেরিয়ে যাবো। ওটাকে অত লেখালেখির দরকার নেই এখানে, কারণ আমাকে তো বলেনি যে কনসোনেন্টটাকে চেঞ্জ করে আমার নতুন ওয়ার্ডটা কি হবে সেটা দেখাও। আমাকে বলেছে ভাওয়েল হবে কিনা, তো যেটা বলেছে আমি শুধু সেটুকুই করব, সিম্পল। আর আমি বেশি মগজমারি করতেই যাব না, বেশি আমি ঝামেলার মধ্যে যাবোই না। দেখো, তারও আগে আমাকে বলেছে অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল, অর্থাৎ ওয়ার্ডের মধ্যে একটা ভাওয়েল থাকলে আমি সেটাকে কাউন্ট করে নেবো। দেখো, ওয়াই ও এম, ও অলরেডি একটা ভাওয়েল এখানে ঢুকে আছে, বাস এর খেলা খতম। একে আমি ধরে নিয়েছি কারণ এর মধ্যে একটা ভাওয়েল অলরেডি ঢুকে আছে, তাহলে আমার কাজ হয়ে গেল, এটা একটা ওয়ার্ড আমি কাউন্ট করে নিলাম। আমি আর ওয়াই আর এম কে চেঞ্জ করি বা না করি কি আছে যায়, আমার তো দরকার অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল আছে নাকি, হয়ে গেল, অ্যাটলিস্ট একটা ভাওয়েল আছে পেয়ে গেলাম, আর দেখবো না। নেক্সট দেখো এম জে কে সব কটাই কনসোনেন্ট, তাই এইখানে আমাকে একটু চেক করে দেখতে হবে ভাওয়েল কোনো আসছে না তো। দেখো চেক করব। দেখো আই জে কে এল এম, তো এম এর আগের ওয়ার্ড এল, এমটা চেঞ্জ করলে এল হবে, কনসোনেন্ট ওটা, মানে ওটা ভাওয়েল নয়, বাদ দাও। আচ্ছা জেটাকে চেঞ্জ করলে জি এইচ আই জে, ব্যাস জেটাকে চেঞ্জ করলে আই হয়ে যাবে, আই মানে একটা ভাওয়েল, ব্যাস এই ওয়ার্ডটাও আমার কনসিডারেশনে চলে আসলো, হয়ে গেল। এই ওয়ার্ডটা আমার কনসিডারেশন চলে আসলো, বাকি কি এটাকে আমার চেক করার দরকারই নেই, কারণ যে কোনো অ্যাটলিস্ট একটা ভাওয়েল পেলেই সেটা আমার স্বীকৃত হবে, সেটাকে আমি গ্রহণ করব। আচ্ছা, আবার দেখো ইউ জি জে, সহজ হয়ে গেল, ইউ অলরেডি একটা ভাওয়েল, কাউন্ট করে নাও। আর জি আর জে কে চেকই করবো না, দরকারই নেই। আই এম এক্স, আই অলরেডি একটা ভাওয়েল, কাউন্ট করে নাও। এম আর এক্স কে আমি চেকই করবো না, দরকার নেই। আবার হচ্ছে কে কিউ জেড, তিনটেই কনসোনেন্ট, এটাকে আমি চেক করবো। দেখো জে কে, তো কে এর আগের ওয়ার্ড হচ্ছে, আগের লেটার হচ্ছে জে, তো জে আমার কনসোনেন্ট, ভাওয়েল তো নয়, তাই বাদ দেবো। আচ্ছা পি কিউ আর এস, দেখো পি কিউ এর আগে পি আসছে, তো পিটাও আমার ভাওয়েল নয়, বাদ দেবো। ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে জেড এর আগেও তোমার কি হচ্ছে ওয়াই আসছে, এটাও কনসোনেন্ট, তাহলে একমাত্র এই কে কিউ জেড এ কি হচ্ছে কোন রকম ভাওয়েল এখানে আসলো না। বাকি এই চারটেতেই অল ফোর্স সবকটাতেই কি করছে না, অন্তত একটা করে ভাওয়েল তোমার আসছে। এই এম জে কে তে সবকটা কনসোনেন্ট, এখানে কনসোনেন্টটাকে চেঞ্জ করার যে অপারেশনটা বলেছে সেটা করার পর একটা ভাওয়েল পাচ্ছি, আর বাকিগুলোতে অলরেডি একটা করে ভাওয়েল ঢুকে আছে, তাই আমি ওগুলোকে চেঞ্জ করে কষ্ট করবোই না। তো বুঝতে পারছো পরীক্ষায় টাইমটা কি করে বাঁচে, এইভাবেই টাইমটা বাঁচে। এইখানেই ডিফারেন্স তৈরি হয়ে যায় একটা নর্মাল স্টুডেন্টের মধ্যে আর একটা রাইট অ্যাপ্রোচ যে নিয়েছে সেরকম একটা স্টুডেন্টের মধ্যে। তারা এক্সেল করে বেরিয়ে যায়, তারা কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করে মেন্স এক্সাম দিতে যায়। হ্যাঁ, আর এই জায়গাতেই কিন্তু বাকিরা কিন্তু আটকে যায়, তাই তোমরাও ব্যাপারগুলোকে সাবধানে এবং স্মার্টলি হ্যান্ডেল করো। ওকে, ভালো কথা। আচ্ছা, ফোর্থ কোশ্চেনটা কি বলেছে, বলেছে ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেটার অফ এভরি ওয়ার্ড ইজ ইন্টারচেঞ্জড, ভালো কথা। অর্থাৎ এই যে ফার্স্ট লেটার, এটা এটা হচ্ছে তোমার সেকেন্ড লেটার, এগুলোকে ক্রস চেঞ্জ করে দেওয়া হবে। অর্থাৎ ওয়াই ও এম আছে, এই ওয়াই আর ও গুলোকে সোয়াপ করে দেবে, অর্থাৎ ওয়াই এর জায়গায় ও চলে আসবে, ও এর জায়গায় ওয়াই চলে আসবে, অর্থাৎ চেঞ্জ করলে এটা কি হবে, এটা আগে ও আসবে, তারপরে ওয়াই আসবে, তারপরে এম আসবে, এরকম ঘটনাটা ঘটবে বলতে চাইছে। দেন হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস উইল বি ফর্মড, সহজ ব্যাপার। কতগুলো মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এই ঘটনাটা ঘটানোর পর কতগুলো এমন ওয়ার্ড হবে যেগুলোর কোনো একটা মিনিংফুল ওয়ার্ড হবে। ওকে, দেখো এবার এইখানে তুমি লিখে লিখে যদি করো প্রত্যেকটাকে, তা আবার তোমার সময় নষ্ট হবে। লিখে লিখে করলে তোমার কিন্তু সময় নষ্ট হবে, অত সময় কিন্তু দেবে না তোমাকে, তাই তুমি দেখো এখানেও স্মার্টনেস কি করে কাজে লাগে। তো তাহলে এখানে আমি কিন্তু অত লিখবো না, আমাকে মনে মনে কিছুটা কল্পনা করে নিতে হবে। দেখো ওয়াই ও এম, এখানে ওয়াই আর ও ফার্স্ট আর সেকেন্ডটাকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে ও ওয়াই এম হচ্ছে, ও ওয়াই এম, কিছু হয়, কোনো মানে হয় না। পরেরটা হচ্ছে এম জে কে, তাহলে এম আর জে কে যদি সুইচিং করি তাহলে জে এম কে, এরকম হওয়া উচিত, সেটারও কোনো মানে হয় না। নেক্সট হচ্ছে ইউ জি জে, ইউ আর জি টাকে প্রথম দুটোকে যদি সুইচিং করি তাহলে জি ইউ জে, গাজ, এরকম একটা কিছু হচ্ছে, জি ইউ জে গাজ বলে। আই ডোন্ট থিঙ্ক যে গাজ বলেও কোনো এখানে ওয়ার্ড হয় বলে, ঠিক আছে। এবং এই পার্টটাতে তোমাকে ইংলিশ ভোক্যাব বেশ ভালো হতে হবে, কারণ অনেক অনেক ওয়ার্ডস এমন তৈরি হয় যেগুলো মনে হবে, তুমি ডাউটফুল হবে যে এটা কি আদৌ কোনো ওয়ার্ড হয়, হয়তো তোমার মনে হবে হয় না, কিন্তু ভোক্যাবের অ্যাকর্ডিং দেখা যাচ্ছে হয়, তো তখন কিন্তু এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এইরকম টাইপের কোয়েশ্চেনে যদি তুমি ডাউটফুল থাকো, দরকার পড়লে এই কোয়েশ্চেনটাকে স্কিপ করে দেবে, ছেড়ে দেবে, অ্যাটেম্প্ট করবে না, কিন্তু যেন ভুল না হয়।
অ্যাকিউরেসি সবসময় 100% রাখার চেষ্টা করবে এক্সামে। অলওয়েজ 100% অ্যাকিউরেসি যতটা সম্ভব তুমি অ্যাপ্রোচ করতে পারো। 100% অ্যাকিউরেসি। কেন বলছি 100% অ্যাকিউরেসি? কারণ এটা বিশাল অ্যাডভান্টেজ দেয় নরমালাইজেশন এর ক্ষেত্রে। প্রচুর নরমালাইজেশন বেনিফিট পাওয়া যায়। ওকে? ওকে। আচ্ছা। এবার দেখো IMX এই গাছ বলে এটাও কিন্তু কোনো ওয়ার্ড হয় না। তো চিন্তার কোনো কারণ নেই। IMX তো I আর M এটাকে সুইচ করছি। তাহলে IM কে সুইচ করলে কি হবে? MIX মিক্স, মিক্স কিন্তু একটা ওয়ার্ড হয়। এটাকে আমি কিন্তু কনসিডার করব অবশ্যই। KQZ এটাকে সুইচিং করলে QKZ হবে। তো এটাও কোনো মানে হয় না। তো IMX মিক্স একটাই পাওয়া গেল। তো only one meaningful word can be formed. বোঝা গেল? তো এরকম টাইপের কিছু টাইপস তোমাদের দেওয়া থাকবে। এরকম টাইপেরই হয়। আর আজকের নেক্সট যে লাস্ট বাট নট দ্য লিস্ট যে ফাইনালটা যেটা করবো এটা হচ্ছে আমার নাম্বার সিরিজ। ওকে? এটা হচ্ছে আমার নাম্বার সিরিজ। দেখো এখানেও কিছু সেরকম টাইপেরই থাকে। দেখো ৩ টে করে নাম্বারস দিয়ে একটা তোমার ফর্ম করা হয়েছে। ৩ টে ডিজিটস দিয়ে একটা নাম্বার ফর্ম করা হয়েছে। ঠিক আছে? ওখানে যেমন ৩ টে করে লেটার দিয়ে একটা ওয়ার্ড, এখানে ৩ টে করে ডিজিট দিয়ে একটা নাম্বার ফর্ম করা হয়েছে। দেখা যাক কি বলেছে। যেরকম বলবে সেরকম ভাবে চেক করব। বলেছে product product of the second and third digit which of the following numbers is the highest? প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। প্রোডাক্ট মানে হচ্ছে যে গুণ, মাল্টিপ্লিকেশন। ওকে? মাল্টিপ্লিকেশন। আশা করি এটা জানো সবাই যে প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন। তাও আমি বলে দিলাম। আচ্ছা কি করতে হবে? সেকেন্ড ডিজিট অ্যান্ড থার্ড ডিজিট এদের মাল্টিপ্লিকেশন করব। আর কোন নাম্বারে এই মাল্টিপ্লিকেশন ভ্যালুটা হবে হাইয়েস্ট, সবকটার মধ্যে সেকেন্ড আর থার্ড ডিজিটের মাল্টিপ্লিকেশন করে দেখব কোনটাতে আমি সবথেকে হাইয়েস্ট ভ্যালু পাচ্ছি। খুবই সহজ, কিচ্ছু করার দরকার নেই। দেখো এখানে ২ ১ কে ২ পাচ্ছি, ভালো কথা, এটা তো খুবই কম। ৭ ৪ ২৮, আচ্ছা এখানে ২৮ পাচ্ছি, 28 মতন এটাকে মনে মনে লিখতে পারো 28, ভালো কথা। কারণ এটা দেখো ২ ১ কে ২ টা লেখার দরকার নেই, কারণ ২ এর থেকে ডেফিনেটলি অনেক উঁচুতে অন্য নাম্বারস আসবে। তো ৭ ৪ ২৮ আমি একটা পেলাম, তাহলে এটা হাইয়েস্ট হলেও হতে পারে। নেক্সট ৫ ২ ১০, ১০ ২৮ এর থেকে ছোট, তাই এটাকে লেখার দরকার নেই। ২৮ এর থেকে বেশি কিছু পেলে তখন ভাববো। ৫ ৩ ১৫, দেখো এখানে কত সেকেন্ড আর থার্ড, ৫ ৩ ১৫ আসছে, ২৮ এর থেকে ছোট, দরকার নেই ভাবার। লাস্ট আসছে দেখো ৬ আর ৮, ৮ ৬ ৪৮, ব্যাস হয়ে গেল ২৮ এর থেকে বড়। তাহলে 368, ৪৮ দিচ্ছে। তাহলে এখানে সবথেকে হাইয়েস্ট কোন নাম্বারে পাচ্ছি? 368, এই নাম্বারে আমি সবথেকে হাইয়েস্ট আউটকামটা পাচ্ছি। বোঝা গেল? যে ঘটনাটা ঘটাতে বলেছে আমি সেই ঘটনাটা ঘটিয়ে দেবো, ব্যাস। তাহলে আমার কাজ শেষ। আর কিচ্ছু করতে হবে না। আমাকে বাকি অ্যান্সার এমনি বেরিয়ে চলে আসবে। অ্যান্সার আমার এমনি বেরিয়ে চলে আসবে। আমাকে বেশি খাটতে হবেই না। ওকে? দেখা যাক পরেরটা। বলছে ডিফারেন্স, ডিফারেন্স অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিজিট ইন হাউ মেনি অফ দ্য গিভেন নাম্বারস ইজ গ্রেটার দ্যান দ্য থার্ড ডিজিট অফ দ্য সেম নাম্বার। অর্থাৎ কি বলেছে? ফার্স্ট নাম্বার অ্যান্ড মানে সরি ফার্স্ট ডিজিট অ্যান্ড সেকেন্ড ডিজিটের আমি এখান থেকে ডিফারেন্স নেব, এবং কতগুলো নাম্বারের ক্ষেত্রে এমন হবে যে এই ডিফারেন্সের ভ্যালুটা থার্ড ডিজিটের থেকে বড় হবে, গ্রেটার হবে। অর্থাৎ যদি ভালো করে বোঝাই, এখানে 8 to 1 ফার্স্ট নাম্বার, এখানে থার্ড ডিজিট কোনটা? থার্ড ডিজিট হচ্ছে 1, আর ফার্স্ট আর সেকেন্ড ডিজিট হচ্ছে ৮ আর ২। এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ৮ আর ২ এর ডিফারেন্স গুলো আছে ৬, ভালো কথা। আর থার্ড ডিজিট হচ্ছে 1। তাহলে ডিফারেন্সের যে ভ্যালুটা সেটা আমার থার্ড ডিজিটের থেকে কি হলো? বেশি হলো, ব্যাস। এটাই আমাকে দেখতে হবে। তাহলে 8 to 1 ফার্স্ট যে নাম্বারটা, এই নাম্বারটা একটা জাস্ট টিক মার্ক দিয়ে এটাকে আমি নোট ডাউন করলাম যে হ্যাঁ, ফার্স্ট নাম্বারটাতে আমি এই জিনিসটা স্যাটিসফাই করতে পারলাম। সেকেন্ড নাম্বারটা দেখো, সেকেন্ড নাম্বারটা ৫ আর ৪, ফার্স্ট আর সেকেন্ড ডিজিটের ডিফারেন্স ৫ আর ৪ এর ডিফারেন্স হচ্ছে ১, কিন্তু থার্ড ডিজিটের থেকে এটা ছোট, থার্ড ডিজিট সেম, ১ হচ্ছে ৭ এর থেকে ছোট, তাই এটাকে আমি কনসিডার করতে পারবো না। পরেরটা দেখো 4 আর 4 5 2, তাহলে 4 আর 5 ফার্স্ট আর সেকেন্ড ডিজিট, ডিফারেন্স হচ্ছে কত? 4 আর 5 এর ডিফারেন্স গুলো পাচ্ছি 1, থার্ড ডিজিটটা আছে 2, তো ডিফারেন্স ভ্যালুটা থার্ড ডিজিট থেকে ছোট হয়ে গেল, আমার চাই হচ্ছে বড়, এটাও হবে না। দেখো 9 3 5, এখানে ফার্স্ট আর সেকেন্ড ডিজিট 9 আর 3, ডিফারেন্স গুলো আসছে কত? 6, থার্ড ডিজিট আছে কত? 5, তাহলে ডিফারেন্স ভ্যালুটা 6, থার্ড ডিজিট 5 এর থেকে বড়, যেটা আমি চাইছিলাম সেটা হলো, অর্থাৎ এখানে রাইট মার্ক দেবো। আরেকটা আমি পেলাম এরকম টাইপের। লাস্ট দেখো 3 6 8, এটা তো দেখেই বোঝা যাচ্ছে 3 আর 6 ফার্স্ট আর সেকেন্ড ডিজিট, ডিফারেন্স গুলো আসছে কত? 3, আর থার্ড ডিজিট আসছে তোমার 8। ওকে, তো ছোট হয়ে গেল, ডেফিনিটলি ডিফারেন্স ভ্যালুটা থার্ড ডিজিট থেকে ছোট হয়ে গেল, কিন্তু হতে হতো গ্রেটার, তাই আমি ওটাকেও কাউন্ট করবো না। তাহলে মোট এরকম দুটো কেস পেলাম। এরকম মাত্র আমি দুটো কেস পেলাম যেখানে ফার্স্ট আর সেকেন্ড ডিজিটের যে ডিফারেন্সটা সেটা থার্ড ডিজিটের থেকে, থার্ড ডিজিটের যে সংখ্যাটা, থার্ড যে সংখ্যাটা ডিজিটটা, ওই ডিজিটটা থেকে এদের ডিফারেন্স ভ্যালুটা বেশি হচ্ছে। বোঝা গেল? এরকম টাইপও হয়।
এবার কখনো ডিফারেন্সের জায়গায় হয়তো মাল্টিপ্লিকেশন বলবে, কখনো অ্যাডিশন বলবে, কখনো এরকম কিছু একটা বলবে। তো এইভাবে জিনিসগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করে। আচ্ছা, পরের কোশ্চেনে বলেছে ইফ অল দ্য ডিজিটস অফ দ্য গিভেন নাম্বারস আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। দেখো লেটার্স এর ক্ষেত্রে কি হচ্ছিল, ডিকশনারি অর্ডার হচ্ছিল, এখানে নাম্বারস এর ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোটতে সাজাবো। অ্যাসেন্ডিং মানে বড় থেকে ছোট, আবার যদি ডিসেন্ডিং বলে তাহলে সরি, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট, এটা হচ্ছে বলতে চাইছে। What will be the sum of second and third digits of the second highest number thus formed? ভালো করে বুঝবো কি বলেছে প্রথমে করতে, all the digits of the given number arranged in ascending order, মানে প্রত্যেক, মানে দেখো 8 to 1, তো এক ফার্স্ট নাম্বার যেটা 8 to 1, এখানে 8 2 1, এটা তোমার হচ্ছে ডিজিটস। এবার এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট, মানে সরি ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড় মানে কি, ছোট হচ্ছে 1, তারপরে আসছে 2, তারপরে হচ্ছে 8, এরকম অর্ডারে ওটাকে সাজাতে হবে, ছোট থেকে বড় অর্ডারে এটাকে সাজিয়ে নিতে হবে সব কটাকে। তারপরে কি হবে, তারপরে আমাকে সাম সামেশন বার করতে হবে সেকেন্ড অ্যান্ড থার্ড ডিজিট অফ দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ট্রান্সফর্ম, মানে এই যে নাম্বারগুলো যে সব ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হয়ে গেল, এর মধ্যে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার যেটা হবে সেইটাকে খুঁজতে হবে। সেই সেকেন্ড হাইয়েস্ট নাম্বারের সেকেন্ড ডিজিট এবং থার্ড ডিজিটকে আমি সামেশন করব। এবার কি করে করবো, ভালো করে বোঝো জিনিসটা। তো আবার একই ব্যাপার, আমি কি সেই ঘুরিয়ে ফিরে কি প্রত্যেকটা নাম্বারকে কি এরকম অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে হবে, এরকম 8 to 1 থেকে 1 to 8 5 4 7 কে চেঞ্জ করতে হবে, সব কটা থেকে এরকম করতে হবে? না, এরকম করার দরকার নেই। তাহলে কি করব? তাহলে করবোটা কি, বলছি কি করব। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে দেখব, ফোকাস করব সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটা থেকে, সেকেন্ড হাইয়েস্ট নাম্বার। আচ্ছা, দেখো প্রথম নাম্বারটা যেটা 8 to 1, ছোট থেকে বড় অর্ডারে সাজাতে হবে অ্যাসেন্ডিং অর্ডার। তো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কত, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এখানে 1, অর্থাৎ এটা 1 দিয়ে স্টার্ট হবে। আমি জাস্ট স্টার্টিং নাম্বার গুলোকে দেখবো, আমি শুধুমাত্র লিখবো স্টার্টিং নাম্বার গুলোকে। ওকে, 1, প্রথম কথা তুমি এটাকে কনসিডার নাও করতে পারো, কারণ 1 দিয়ে স্টার্ট করা কোনো নাম্বার মনে হয় না সেকেন্ড হাইয়েস্ট কখনোই হতে পারবে, তবুও জাস্ট কনসিডারেশনে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, পরেরটা দেখো 5 4 7, তো এই নাম্বারটা সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4, তো বোঝাই যাচ্ছে এই নাম্বারটাকে চেঞ্জ করলে যে নতুন নাম্বারটা তৈরি হবে সেটা 4 দিয়ে স্টার্ট হবে, তাহলে সেই স্টার্টিং নাম্বারটা 4, এটা আমি লিখে দিলাম। চল, পরেরটা কি হচ্ছে 4 5 2, তো এখানে সব থেকে ছোট সংখ্যা 2, তাহলে এই সংখ্যাটাকে চেঞ্জ করলে এটা 2 দিয়ে স্টার্ট হবে। তারপর হচ্ছে 9 3 5, এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 3, তাহলে এই সংখ্যাটাকে চেঞ্জ করলে 3 দিয়ে স্টার্ট হবে। তারপরে হচ্ছে তোমার 3 6 8, এই সংখ্যাটাকেও যদি চেঞ্জ করা হয় তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা 3, 3 দিয়ে স্টার্ট হবে। বোঝা গেল? বোঝা গেল। এবার দেখো বোঝাই যাচ্ছে যে এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে হাইয়েস্ট কোনটা হবে, এই 4 দিয়ে যে সংখ্যাটা স্টার্ট হচ্ছে এ সবথেকে হাইয়েস্ট হবে। আর সেকেন্ড হাইয়েস্ট কোনটা হবে, এই যে 3 দিয়ে স্টার্ট হওয়া এই সংখ্যাটা, অথবা 3 দিয়ে স্টার্ট হওয়া এই সংখ্যাটা, দুটোর মধ্যে একটা সংখ্যা সেকেন্ড হাইয়েস্ট হবে। এবার সেকেন্ড হাইয়েস্ট খুঁজে বার করার জন্য আমাকে কি করতে হবে, এই দুটো সংখ্যাকে কমপ্লিট করতে হবে। আমি তো শুধু স্টার্টিংটা লিখেছিলাম, এটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করো। লাইক অ্যাসেন্ডিং অর্ডার মানে কত, এটা হবে তোমার 3 5 9, এটা হবে আমার সংখ্যাটা, পুরো সংখ্যাটা হবে 3 5 9। আর এই সংখ্যাটা কত হবে, এটা হবে তোমার 3 6 8, এই সংখ্যাটা হবে আমার 3 6 8। ওকে, ভালো কথা। এবার বলে যে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার, অর্থাৎ ফার্স্ট হাইয়েস্ট তো এটা হয়ে গেল, তাহলে 3 5 9 আর 3 6 8 এর মধ্যে যেটা বড় সেটা আমার সেকেন্ড হাইয়েস্ট হবে। তাহলে 3 6 8 আমার বড় হচ্ছে, এইটা আমার সেকেন্ড হাইয়েস্ট হবে, এটা আমার থার্ড হাইয়েস্ট হবে। পেয়ে গেলাম আমার সেকেন্ড হাইয়েস্ট নাম্বার। চলো, সেকেন্ড হাইয়েস্ট নাম্বারে করতে কি হবে, এর সেকেন্ড ডিজিট এবং থার্ড ডিজিটকে সামেশন করতে হবে। তো সেকেন্ড ডিজিট হচ্ছে আমার 6, আর থার্ড ডিজিট হচ্ছে আমার 8, এদেরকে যোগ করে দেবো, 8 আর 6 যোগ করলে তোমার চলে আসে 14। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এখান থেকে 14। সিম্পল, বোঝা গেল? তাহলে সব কটাকে আমি চেঞ্জ করছি না, কি করছি, শুধুমাত্র সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটাকে খুঁজে বার করছি। কি করে খুঁজে বার করলাম, যে অপারেশনটা বলেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, সেখান থেকে আমি দেখে নিলাম যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে স্টার্টিং ডিজিটটা কি হচ্ছে, যে কোনো নাম্বারের স্টার্টিং ডিজিটটা কি হচ্ছে, কারণ স্টার্টিং ডিজিটের ভিত্তিতেই আমি নাম্বারটা বড় হবে না ছোট হবে সেটা ডিটারমাইন করতে পারবো। স্বাভাবিক না, একটা ওয়ান ডিজিট দিয়ে স্টার্ট হওয়া একটা নাম্বার, আর যেখানে প্রত্যেকটা যে 3 অঙ্কের সংখ্যা, এমন না যে কোনোটা 4 অঙ্কের কোনোটা 5 অঙ্কের, তাহলে করে ব্যাপারটা কিন্তু অন্যরকম হতে পারতো। প্রত্যেকটা যেখানে 3 অঙ্কের সংখ্যা, তাহলে বোঝাই যাচ্ছে চেঞ্জ করলে পরে 1 দিয়ে স্টার্ট হওয়া একটা সংখ্যা কখনোই 4 দিয়ে স্টার্ট হওয়া একটা সংখ্যা থেকে বড় হবে না, ডেফিনেটলি এটা ছোটই হবে। এইভাবেই জিনিসটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, আজকে লাস্ট কোয়েশ্চেন যেটা করব, দেখো ইফ 2 2 ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড ডিজিট অফ অল দ্য ইভেন নাম্বারস, ভালো কথা, সেকেন্ড ডিজিট অফ অল দ্য ইভেন নাম্বারস, and 3 is subtracted from the first digit of all odd numbers. In how many numbers thus formed will a digit appear twice? ভালো করে বুঝবো কি করতে বলেছে। যত কটা ইভেন নাম্বার আছে না, ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা,
তাদের সেকেন্ড ডিজিট থেকে আমি কি করব, 2 মাইনাস করব। আর যত কটা অড নাম্বার আছে তাদের ফার্স্ট ডিজিট থেকে আমি 3 মাইনাস করব। সরি, 2 এখানে অ্যাড করছি, 2 এখানে অ্যাড করব আর এখানে হচ্ছে 3 মাইনাস করব। এই ঘটনাটা ঘটানোর পর কতগুলো এমন নাম্বার হবে, মানে এই যে 5টা যে সেপারেট নাম্বার, তো 5টার মধ্যে কতগুলো এমন নাম্বার হবে যেখানে will a digit appear twice, অর্থাৎ একটা ডিজিট দুবার অ্যাপিয়ার করবে, রিপিট করবে। দেখা যাক। দেখো কি করব, 821, 821 এখানে আমাকে কিন্তু প্রত্যেকটা ডিজিটের কাজ করতে হবে, এখানে আমি এটাকে স্কিপ করতে পারবো না। 821 এটা হচ্ছে কি বেসিক্যালি আমার অড নাম্বার, তো অড নাম্বারের ক্ষেত্রে কি বলেছিল, ফার্স্ট ডিজিট থেকে তোমার হচ্ছে 3 বাদ দেবো। তো ফার্স্ট ডিজিট থেকে 3 বাদ দিলে কি হবে, 8 থেকে 3 বাদ দিয়ে এটা তোমার হচ্ছে 521 এরকম কিছু একটা দাঁড়াবে, ভালো কথা 521। তো এখানে তো রিপিট করলো না, ভালো। চলো, সেকেন্ড হচ্ছে 547, প্রথমে অড অড নাম্বার গুলো সব কাজ করে নি, একবার যখন অড ধরেছি অড গুলোকে করে নেবো সব। 547 এখানে কি করবো, ফার্স্ট ডিজিট থেকে 3 বাদ দেবো, ভালো কথা। এবার কিছুটা মনে মনে করতে পারবো, দেখো 5 থেকে যদি 3 বাদ দিই, ফার্স্ট ডিজিট থেকে 3, 5 থেকে 3 বাদ দিই, তাহলে 2, 2 এখানে আর কোথাও রিপিট আছে, রিপিট নেই, তাহলে এটাকে আমি কনসিডার করতে পারবো না, হলো না। আচ্ছা, নেক্সট এটা ইভেন নাম্বার, এটাকে পরে করছি। আবার এটা অড নাম্বার 935, এখানে কি করবো, ফার্স্ট ডিজিট থেকে আমি 3 বাদ দেবো, তো 9 থেকে যদি 3 বাদ দিই তাহলে 6 আসা উচিত, 635, 635 রিপিট করছে না, এটাকে আমি বাদ দেবো। তাহলে এবার বাকি দুখানা ইভেন 452 আর 368 দুখানা ইভেন পড়ে আছে, ইভেনের কাজটা করি। ইভেন নাম্বারে কি বলেছে, সেকেন্ড ডিজিটে 2 অ্যাড করতে হবে, অর্থাৎ 452 এর সেকেন্ড ডিজিট হচ্ছে 5, 5 এর সঙ্গে 2 অ্যাড করব। তো 5 এর সঙ্গে 2 অ্যাড করলে আমার হবে কত, 7। তখন নাম্বারটা কি হবে, 472 হয়ে যাবে। বাকি ডিজিটস গুলোর কোনো কাজ বলেনি, তাই বাকি ডিজিটস গুলো কিন্তু আনচেঞ্জ থাকবে, ওগুলোকে কিন্তু কিছু করব না। শুধু যেটা বলেছে শুধু সেটুকুকে চেঞ্জ করবো। তো 472 এখানেও কোনো নম্বর, কোনো ডিজিট রিপিট করছে না। লাস্ট হচ্ছে আমার 368, এখানে কি করব, এখানে আমার বলেছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার তার সেকেন্ড ডিজিটের সঙ্গে 2 অ্যাড করছি, তাহলে সেকেন্ড ডিজিট হচ্ছে 6, 6 এর সঙ্গে 2 অ্যাড করব, তাহলে 6 এর সঙ্গে 2 অ্যাড করলে কত হবে, 6 এর সঙ্গে 2 অ্যাড করলে এটা হবে 8, তাহলে নাম্বারটা কত হবে, তখন নাম্বারটা দাঁড়াবে 388, অর্থাৎ এই দেখো 8, এখানে কিন্তু ডিজিট রিপিট করে গেল। তাহলে ইন হাউ মেনি নাম্বারস বলেছে, ইন হাউ মেনি নাম্বারস, অনলি 1, অনলি একটা নাম্বারই হচ্ছে এই ঘটনাটি ঘটছে, যেটা হচ্ছে 368। এই 368 ইভেন নাম্বারে, যখন আমি ইভেন নাম্বারের রুলটা এখানে অ্যাপ্লাই করছি, তখন আমি দেখতে পাচ্ছি ডিজিট রিপিট করছে, একটা ডিজিট দুবার রিপিট করছে। তাহলে বোঝা গেল কিরকম কিরকম টাইপের ফ্রেমিং আর কিরকম কিরকম টাইপের কোশ্চেন হতে পারে। তো এগুলো, এটাই ছিল আজকের টোটাল লেকচার তোমাদের জন্য। যদি তোমাদের সেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানিও কমেন্ট করে যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে একটু উৎসাহ পাবো মনে মনে। আর আরো ভালো সেশন তোমাদের জন্য আমি ইন্ট্রোডিউস করব, নিয়ে আসবো। আর যদি মনে হয় যে হ্যাঁ কোনো জায়গায় কিছু ইমপ্রুভমেন্ট দরকার, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো জায়গায় একটু চেঞ্জ করলে ভালো হয়, এটাও প্রসিডিওর পাল্টালে ভালো হয়, তাহলে সেটাও কমেন্ট করে তোমাদের সাজেশন জানাতে পারো। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন করতে পারো এবং প্রয়োজনীয় ডাউটস বা ডিসকাশন যা কিছু সেগুলো ওখানে আমরা একসঙ্গে ডিসকাস করবো, শেয়ার করবো। ওকে, তো ভালো করে পড়ো, ভালো করে প্রিপেয়ার করো, বেস্ট অফ লাক তোমাদের জন্য। আজকের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।